আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সদর অভিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই অধ্যায়ের চতুর্থ লেকচার করব। আজকে কিন্তু বেশ কিছু সংখ্যক রিসেন্ট সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব। আমরা মোটামুটি প্রতিধ্বনি পর্যন্ত থিওরি ক্লিয়ার করে ফেলেছি, তাই না? তো এগুলোর উপর কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে ম্যাথ, না হলে কিন্তু প্রতিধ্বনির অঙ্ক তোমরা পারবা না। তার আগে আমরা কিছু জিনিস দেখব। হেডলাইনটা তোমরা যদি দেখো যে শব্দের বেগ ও তাপমাত্রার সম্পর্ক, তো তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া শব্দের বেগ আর তাপমাত্রার সম্পর্ক তো গত ক্লাসে আমরা শিখলাম, যে তোমাদেরকে আমি দেখাইছিলাম যে 0°C তাপমাত্রায় আমাদের শব্দের বেগ কত হয়, এটাকে আমরা দেখতে পারি হচ্ছে ভি নট। এটা হচ্ছে আমাদের মোটামুটি 332 মিটার পার সেকেন্ড। এরপর তোমাকে যদি আমি যে কোনো র্যান্ডম তাপমাত্রা দিয়ে দিই, বললাম যে থিটা এখন হচ্ছে 20°C, যে কোনো র্যান্ডম তাপমাত্রা তোমাকে দিতে পারি, তো ওই তাপমাত্রায় বেগটা অর্থাৎ ভি থিটা সেটা আমরা কিভাবে বের করছিলাম দেখছিলাম, বের করাটা দেখছিলাম। রেজাল্টটা যদি লিখে দিই, রেজাল্টটা আসবে হচ্ছে আমাদের ভি নট প্লাস 0.6 ইন্টু থিটা, তাই না? এখন দেখো এই জিনিসটা তোমাদের যারা এখন 2025 সালে ক্লাস 10-এ উঠবা, অর্থাৎ 2026-এর এসএসসি ব্যাচ, 2026-এর এসএসসি ব্যাচ, তোমাদেরকে গভর্নমেন্ট থেকে যে কথাটা বলা হয়েছে যে তোমাদের 2012-র সিলেবাসটাতে ব্যাক যাওয়া হবে। কোন সালের? 2012-র সিলেবাস, তাই না? 2012। তো 2012 সালের থেকে পদার্থবিজ্ঞানের যে এডিশনটা চলতেছিল 2017 সাল পর্যন্ত, হ্যাঁ, ওই এডিশনের বইয়ে শব্দের বেগটাকে এইভাবেই বের করা শেখানো হয়েছে তাপমাত্রার সাথে। বুঝা গেছে? 2018 সালে যে নতুন বইটা দেওয়া হয়, এরপর ওই বইটাই 2019, 20, 21, 22 এভাবে আসছে। ওই বইটাতে শব্দের বেগের সাথে তাপমাত্রার কিন্তু সম্পর্কটা এইভাবে দেখানো হয় নাই। এখন আমরা তোমাদেরকে নতুন বছরে কিরকম টাইপের বই দেবে, যদিও বলা হয়েছে এইটা 2012 সালের বইটাই দেওয়ার কথা। এরপর আমরা দেখি 18 সালের টপিকটা আসলে কিভাবে ছিল। এখন 18 সালের বইয়ে কিছু চেঞ্জ আসছে, ডাটাতেও কিছু চেঞ্জ আসছে, বাট এগুলো নিয়ে নার্ভাস হওয়া যাবে না, বা এগুলো নিয়ে আসলে কোয়েশ্চেন করাটা একটু বোকামি হবে। কেন বোকামি হবে আমি বলি। এই যে গ্রিন লেখাগুলো দেখতেছো, এটা তোমাদের 2018 সালের বইয়ের তথ্য। আর এই পিঙ্ক লেখাটা, যে বইটা আসলে আমার ভালো লাগে, আমি নিজেই এই বই পড়ছি, আমি নিজে এই থিওরি শিখে বেগ বের করতাম, তো আমার ভালো লাগে দেখে এইটাকে আমি পুকি লেখা রাখছি, পুকি। তো পুকি বই থেকেই তোমাদেরকে শেখাচ্ছিলাম। তো পুকি বইতে আমরা গত ক্লাসে 3টা টপিক শিখছি যে 0°C তাপমাত্রা শব্দের বেগ কত? 332 বায়ুতে। তারপর পানিতে গেলে 1450 শিখছিলাম, তাই না? আর কঠিনে গেলে 5130। 18 সালের বইয়ে বাতাসে শব্দের বেগকে ধরা হয়েছে 330। দেখো একটু চেঞ্জ। আসলে এগুলো আসলে ফিক্সড কিছু নাই যে 330 থাকতে পারে, 332ও থাকতে পারে। আমাদের সময় বইটা লেখা ছিল 332, আমরা তখন চোখ বন্ধ করে এটাই, আমাদের যে কোনো অঙ্ক আসলে আমরা 332 ইউজ করতাম। 18 সাল থেকে বইয়ে বলা হয়েছে 330, তখন 330 ইউজ করতো। মানে 18, 19, 20, 21, 22, 23 পর্যন্ত যারা এসএসসি পড়ে আসলো তারা কিন্তু 0°তে শব্দের বেগ বাতাসে 330 ইউজ করছে। আবার দেখো পানিরটা কি শিখছো? পানিরটা শিখছো তোমরা 1450, 12 পুকি বইটাতে 1450, 18 বইটাতে পানি কত দেওয়া? 1493। খুব বেশি ডিফারেন্স না, 1450, 1493, একটু সামান্য। আর কঠিনেরটা সেম, এখানে আরেকটু দেওয়া আছে হাইড্রোজেন পাওয়ার, দেখলে এমসিকিউ জন আসতে পারে, বাট বেসিক্যালি এই বাতাসটাই আমাদের লাগে, কারণ এখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো হয়ে থাকে। আবার এই 18 সালের বইয়ে শব্দের বেগ আর তাপমাত্রা সম্পর্কটা কিন্তু আরেকটু ভিন্ন। তারা এই সম্পর্ক দিয়ে শব্দের বেগ বের করে না, যে ভি থিটা ইকুয়ালস টু ভি নট প্লাস 0.6 ইন্টু থিটা। এই সূত্রটা হচ্ছে 2012 সালের বইয়ের কনসেপ্ট, ঠিক আছে? 12 সালের এডিশন, 12 সালের বই না, মানে 12 সালে প্রথম প্রকাশ পায়, এরপর 13 সালে ওই একই বই আসে, 14 সালে একই বই আসে। যদি কোনো লেখা ভুল থাকে ওইগুলো কারেকশন হয়ে আসছে, আপডেটেড বই।
12 থেকে 17 সাল পর্যন্ত একই বই ছিল। হ্যাঁ, তো এটা হচ্ছে 2012 সালের বই। এখন আমরা একটু দেখব 2018 সালের বইয়ের কনসেপ্টটা কি। 2018 সালের বইয়ে শব্দের বেগ আর তাপমাত্রা সম্পর্কটা এভাবে বলা হয়েছে যে বায়ুতে আমরা কি জানি, তাপমাত্রা বাড়লে শব্দের বেগ কি বৃদ্ধি পায়, তাই না? তাপমাত্রা গরমের দিনে শব্দের বেগটা বেশি থাকে, তাপমাত্রা বেশি থাকে। শীতকালে শব্দের বেগটা কম থাকে, তাপমাত্রা কম থাকে। তাপমাত্রা বাড়লে শব্দের বেগটা বৃদ্ধি পায়। তো এখানে সম্পর্কটা এভাবে দেখাচ্ছে, বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। বুঝতে পারছো? বই আসলে এই কথাটা 2018 সালের বইয়ে এই কথাটা বলা হয়েছে। অর্থাৎ ভি শব্দের বেগ, ভেলোসিটি, প্রপোর্শনাল টু রুট ওভার টেম্পারেচার মানে টি। বুঝে গেছে? এই টি দিয়ে কি বোঝানো হচ্ছে? টেম্পারেচার। থিটাও দিতে পারে, সমস্যা নাই, থিটাও দেওয়া যেতে পারে। এই হচ্ছে সম্পর্কটা। তো এইটা যদি সম্পর্ক হয়, তো তোমরা জেনে রাখো যে কোনো সমানুপাতিক চিহ্নটা যদি উঠে, তখন কিন্তু একটা মানে সমান চিহ্নটা তুমি যদি লেখো, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে। এখানে কি আসবে? একটা কনস্ট্যান্ট গুণ আকারে থাকবে। তো ভি ইকুয়ালস টু কে রুট টি লেখা যায়, ভি ইকুয়ালস টু কে রুট টি এটা লেখা যায়। আচ্ছা, তো এখন ধরলাম আমাদের হচ্ছে T1 তাপমাত্রায় বেগ V1 হলে আমরা সম্পর্কটা কি লিখতে পারি, যে V1 ইকুয়ালস টু কে রুট T1, তাই না? আবার দেখো T2 তাপমাত্রায় মানে আরেকটা ভিন্ন তাপমাত্রা কমতে পারে, বাড়তে পারে, যাই হোক, বাড়লে ভালো, বেগ বাড়বে। বেগ বেড়ে তো এখন V1 হবে না, V2 হবে। V2 হলে তাহলে এখন আবার আমরা কি লিখতে পারি, যে V2 ইকুয়ালস টু হচ্ছে কে রুট T2, তাই না? তাহলে হচ্ছে আমরা এটাকে 1 নং ইকুয়েশন আর এটাকে 2 নং ইকুয়েশন ধরে একটু ভাগ দিই, 1 আর 2 ভাগ দিই। ঠিক আছে, কি করব? 1/2 করি। তাহলে V1 বাই V2 ইকুয়ালস টু হচ্ছে কে রুট ওভার T1 বাই কে কনস্ট্যান্ট রুট ওভার T2। এই কনস্ট্যান্ট কাটাকাটি যে, তাহলে আমরা এখান থেকে 2018 সালের বইয়ের কনসেপ্ট থেকে লিখতে পারি V1 বাই V2 ইকুয়ালস টু রুট ওভার T1 বাই T2। বুঝা গেছে? তো আমরা যখন শব্দের বেগ বের করতাম, আমাদের কাছে কি থাকতো বলতো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাকে আমরা ধরতে পারি T1। আর আমাদের জানা থাকতো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এটা T1 আর এটা V1। অলরেডি দুইটা ডাটা, মানে একটা আমাকে জানতেই হবে, তাপমাত্রা আর ওই তাপমাত্রার বেগটা আমাকে জানতেই হবে। অর্থাৎ T1 V1 জানতে হবে। তাহলে এখন আমি তোমাকে যদি বলি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ এটা হচ্ছে T2 তোমাকে দিয়ে দিছি। তাহলে এখন তোমার শব্দের বেগটা কত? বুঝে গেছে? শব্দের বেগটা কত? আমরা কি করব? আমরা এগুলাকে কেলভিনে নিয়ে যাব। টেম্পারেচারকে কিসে নিয়ে যাব? কেলভিনে। ঠিক আছে, আমরা টেম্পারেচারকে কিসে নিয়ে যাব? কেলভিনে নিয়ে যাব। ঠিক আছে, কেলভিনে নেওয়ার জন্য আবার কি করতে হবে? এখানে তোমাদের আবার সেলসিয়াসের থেকে কেলভিনে যাওয়ার প্রসেস জানতে হয়। কেলভিনে কিভাবে যেতে হয়? সেলসিয়াসের ভ্যালুর সাথে 273 যোগ করলেই কেলভিন চলে আসবে। তোমরা নবম শ্রেণীতে তাপমাত্রা তাপ পড়ছিলা না? হ্যাঁ, এইটাকে কেলভিনে কিভাবে নেব? 20 এর সাথে 273 যোগ করলেই কেলভিনে চলে যাবে। সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়ার প্রসেস কি? 273 যোগ করলেই কেলভিনে চলে যাবে। তো এইখান থেকে আমরা V2টা বের করব। তো আমরা একটু গতদিনের একটা টপিক দেখি। তোমাদেরকে আমি এই যে 12 সালের যে প্রসেসটা, 12 সালের ওই প্রসেসে আমরা 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ বের করছিলাম, তাই না? এই যে কত আসছিল 15 ডিগ্রিতে? 341। আর যেখানে আমরা ভি নট কত ধরছি? 332। 18 সালের বই আবার এই ভি নট মানে 0 ডিগ্রিতে আবার 330 ধরে অঙ্ক করছে। ঠিক আছে, আমরা করি 332 ধরেই করি, দেখি আমাদের এরকম আসে কিনা। ঠিক আছে, চলো আমরা এখন টেস্ট করে দেখি কোনটা ঠিক বা কোনটা কি কিরকম। কি বের করবো বলো তো? 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
শব্দের বেগ, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন নতুন সূত্র দিয়ে অঙ্ক করবো, আর এটা হচ্ছে গতদিনের ক্লাসের পিডিএফটা। 341 আসে কিনা আমরা একটু দেখি, বা কতটা কম বেশি আসে। তো এখানে আমাদের সবসময় আগে জানতে হবে, একটা রেফারেন্স জানতে হবে। রেফারেন্স মানে কি, যার সাপেক্ষে, মানে বাটখারা তো চেনো তাই না, এই বাটখারা দিয়ে আমরা 1 কেজি হলো না 2 কেজি হলো পরিমাপ করি, ঠিক এরকম ভাবে আমাদের একটা রেফারেন্স লাগবে যার সাপেক্ষে আমরা বেগটা মাপবো তাপমাত্রায়। এখানে রেফারেন্স হচ্ছে আমরা জানি যে T1 আমরা হচ্ছে জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর ওই তাপমাত্রা আমাদের শব্দের বেগ হচ্ছে কত বলতো, 332 ধরে আমরা অঙ্কটা করব। কারণ এখানে আমরা নতুন এডিশনের বইয়ে 330 লিখতাম, বাট আমরা তো হচ্ছে গতকালকে ম্যাথ চেক করতেছি যে এই সূত্রটা খাতায় যে আমরা এত আসলো, এবার আমরা ওইটা চেক করতেছি তাই না, এই জন্য 332 ধরতেছি। এখন তুমি জানো একটা তাপমাত্রা কত, 15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এটাকে কেলভিনে নিবা কিভাবে, জাস্ট 273 যোগ করলে কেলভিন চলে যাবে সব সময়, তাহলে এটা হয়ে যাবে 273 কেলভিন। আর এটা কত বলতো, 15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটার সাথে কি করবে বলতো, 273 যোগ করবা। বলো 73 এর সাথে 10 যোগ করলে কত হবে, 83। 73 এর সাথে 10 যোগ করলে হয়ে যাবে 83, আর 5 যোগ করলে কত, 88, তাই না, 288 কেলভিন। তো এই কেলভিন আমাদের এখন কি শব্দের বেগটা কত, যে T2 তাপমাত্রার শব্দের বেগটা কত, এটা আমরা একটু জানতে চাচ্ছি। তাহলে আমরা এখন ফর্মুলা লিখবো, যে আমরা জানি, সংক্ষেপে লিখলাম, ঠিক আছে। আজা মানে আমরা জানি যে কি বলতো, আমরা জানি হচ্ছে V1 বাই V2 ইকুয়ালস টু রুট ওভার T1 বাই T2, তাই না। দেখো ফর্মুলা এটা ছিল না, V1 বাই V2 ইকুয়ালস টু রুট ওভার T1 বাই T2। কারো যদি মন চায় V2 আগে লিখতে পারো, তাই V2 বাই V1 ইকুয়ালস টু আসবে রুট T2 বাই T1, ঠিক আছে। এখানে 1 হলে এখানে 1 দিবা বরাবর, এখানে 2 দিলে এখানে 2 দিবা। যদি উপরে V2 লেখো এখানে T2 লিখবা, এখানে V1 লিখলে এখানে T1 লিখবা, ঠিক আছে। তো আমাদের তো লাগবে হচ্ছে V2, তাহলে আমরা উল্টাই লিখি তাই না, তাহলে V2 বাই V1 রুট ওভার T2 বাই T1। তাহলে শুধু V2 এক পাশে রাখি, তার মানে V1টা এখানে যে গুণ হয়ে যাবে, অর্থাৎ রুট ওভার T2 বাই T1 এর সাথে আমার এই পুরোটার সাথে V1টা গুণ হবে। তো রুট ওভার T2 বলো 288 ডিভাইডেড বাই T1 কত বলো 273 ইনটু V1 কত 332। ভয় ভয় লাগে, কি যে হয় থিওরি মিলে কিনা, অ্যান্সার মিলে কিনা, তাই না। 288 ডিভাইডেড বাই 273, এটা রুট করলাম, এটার সাথে আমরা যদি 332 গুণ করি, এটা হচ্ছে 340.99, 340.99। আচ্ছা 340.99, এটাকে 341 লিখলে তোমরা মন খারাপ করবা। এটা হলো একটা রফিক স্যারের, আমি কপিরাইট খাবো রফিক স্যার দেখে। রফিক স্যার আমাদের কলেজে যখন ম্যাথ করাতো, যখন আমি ছোট ছিলাম, কলেজে পড়তাম ইন্টারমিডিয়েটে, স্যার এরকম ভাবে কোনো কিছু আসলে যখন ভাই লিখতো, তখন বলতো আমি যদি এটা লিখি তোমরা কি মন খারাপ করবা। স্যারকে দেখছো না একটু গোমরা ফেস, স্যার তো ধার্মিক, তো তোমাদের সামনে হয়তো একটু হাসি খুশি হয়ে পড়াইতো, আমাদের টাইমে তো ওই হয়ে থাকতো একদম স্ট্রিক্ট কলেজের স্যার। তো এরকম স্ট্রিক্ট মুডে আবার জোকস বলতো, মানে কি বলবো, মানে অন্য লেভেলের একটা ফান চলে আসতো। স্যারের আরো কিছু ডায়লগ যদি বলি, যে স্যার SW দিত, ও আচ্ছা আগে বলি, আমাদের কিন্তু মিলছে 341 না, তার মানে আমাদের থিওরি কিন্তু মিলে, 18টা মিলে, পুরানোটাও মিলে। তো সবসময় সায়েন্স নতুনত্বকে পছন্দ করে, তো এইটা দিয়ে অঙ্ক করা যায়। একজন কমেন্ট করছিল, ভাইয়া এই সূত্র দিয়ে অঙ্ক করা যায় কিনা, আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম যে হ্যাঁ, নেক্সট দিন কিন্তু আমি এটা বলবো। তো এই হচ্ছে তোমার অ্যান্সারটা, করা যায়, ঠিক আছে। আর সাজেশন থাকবে, তাহলে নতুনভাবে অঙ্ক করবা নতুন থিওরি দিয়ে, তাহলেই হয়ে যাবে। আর রফিক স্যার একটা ফানি কথা বলে দিই, যে কি করতো ক্লাসে, একদিন না, তার একটা কমন বিষয় যে SW তো সবাই করে না। তো স্যার জিজ্ঞাসা করতো SW করছো কে কে, তো ধরো কেউ করে নাই, তো তাকে দাঁড় করে, তো কেন করে নাই, তো কমন ডায়লগ কি, স্যার করছিলাম আনতে ভুলে গেছি খাতা, খুব কমন ডায়লগ স্টুডেন্টদের। তো রফিক স্যার যাও এখনই বাসায় যাও, তুমি আমার কাছে কাগজ আনো, আমি লিখে দিচ্ছি, দারোয়ান যেন তোমাকে ছুটি মানে ছাড় দেয়, বাসা থেকে খাতা নিয়ে আসো, আমি ক্লাস নিতে থাকি। বুঝতে পারছো, এই টাইপের হচ্ছে কাহিনী হইতো। তারপর হচ্ছে ধরো স্টুডেন্টরা গ্যাঞ্জাম করতেছে,
তো রফিক স্যারের ডিস্টার্ব হচ্ছে ক্লাসে। আমরা 100 জন ক্লাস করতাম এক ক্লাসে। তো রফিক স্যারের ডায়লগ এরকম হতো যে, এই এত কিচিরমিচির করো না, কিচিরমিচির করলে কিন্তু একদম 3 তলা থেকে টুপ করে জানলা দিয়ে ফেলে দেবো। গার্জেন যদি এসে জিজ্ঞাসা করে যে আমার স্টুডেন্টের কি হয়েছে, বলবো যে লেখাপড়া নিয়ে অনেক ডিপ্রেশনে থাকে, তো তাই সুইসাইড করতে গেছিল। তো এই ছিল হচ্ছে স্যারের ফানি ডায়লগ বা স্টুডেন্টদেরকে ভয় দেখানোর। আচ্ছা যাই হোক, কি কারণে এই কথা বললাম? আমরা না ম্যাথ করতেছিলাম ফিজিক্সের, বাদ দাও। আচ্ছা এটা এডিট করলাম না, ঠিক আছে, এই ফান থাক। আচ্ছা তাহলে বুঝতে পারছো আমাদের তাহলে এটা দিয়েও অঙ্ক হয় আর নতুন কনসেপ্ট দিয়েও আমাদের অঙ্ক হবে। তো এগুলো নিয়ে এত প্যারার কিছু নাই। আবার হচ্ছে বেগ টেক নিয়েও প্যারা খাও না। বলো না যে ভাইয়া পানিতে 1450 ইউজ করবো না 1493, দেখবা যে শিখে গেছো এইটা পরীক্ষা হলে দিয়ে রাখছে 1460, কিছু করা নাই, পরীক্ষা হলে এটা ইউজ করতে হবে, ঠিক আছে। এই পানি লোহা এত ফ্যাক্টর না, মেন ফ্যাক্টর বাতাস, এটা মাথায় রাখতে হবে, এটা বলা যাবে না। এই দুইটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আর এইগুলো এত নেসেসারি না। নতুন বইয়ে দেখবা আছে কিনা, থাকলে তো একটু মাথায় রাখার ট্রাই করবা, না রাখলে এত বেশি পাত্তা দিও না, ঠিক আছে। ফিজিক্সে এত বেশি মুখস্থবিদ্যা লাগে না। তো চলো আমরা এখন সিকিউ সলভ করব, সৃজনশীল প্রশ্ন। ও না, সৃজনশীল না, তার আগে এই যে 18 সালের বইয়ের একটা ম্যাথ সলভ করি। এটা 18 সালের বইয়ের একটা ম্যাথ। দেখো এই ম্যাথে আবার দেখো 332 আমরা কি শিখতেছি, 0 ডিগ্রিতে না। এই ম্যাথ দেখো, শীতকালে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হয় স্বাভাবিক, আর শব্দের, এটা বই না বেগ, শব্দের বেগ 332। এখন এখানে 10 ডিগ্রিতে 332 দেওয়া, প্রশ্নের মধ্যে দেওয়া। তোমার তো এখন ক্ষমতা নাই এটাকে 0 ডিগ্রি বানানোর। বলবো যে না প্রশ্নের যতই 10 ডিগ্রিতে 332 বলুক, আমি শিখে আসছিলাম 12 সালে যে 0 ডিগ্রিতে 332। তোমার কি ক্ষমতা আছে? নাই, প্রশ্নে যা আছে সেটাই। তো দেখো তোমাকে একটা তাপমাত্রায় তোমাকে শব্দের বেগ দেওয়া। এখন বলতেছে যে গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে 30 ডিগ্রি সেলসিয়াস হলো, এখন শব্দের বেগ কত? পারবা না? নতুন থিওরি অনুসারে কিভাবে v2 বের করতে বলছে না, তাহলে লিখবো v2/v1 ইকুয়ালস টু কি হবে, √। দেখো v2 লিখছি না, তাহলে এই বরাবর লিখবো t2/t1, তাহলে হচ্ছে v2, তাহলে √t2/t1 ইনটু কি হবে v1। বুঝে গেছে? এই অঙ্কটাতে দেখছো তোমাকে রেফারেন্স নিজের থেকে দিয়ে দিয়েছে, মানে তোমাকে t1 v1 মুখস্থ রাখতে হয় নাই। যে t1 আগের অঙ্কটাতে দেখো যে 15 ডিগ্রিতে বের করলাম, জাস্ট আমি তোমাকে জাস্ট একটা তাপমাত্রা বলে দিছি, আর কিছু দিই নাই। তার মানে তখন তোমাকে একটু রেফারেন্স কোণ নিজের থেকে মাথা থেকে ইউজ করতে হবে, যে না তাপমাত্রা 0 আর এই বেগ ধরবো, এটা তুমি নিজে ধরে অঙ্কটা বের করছো। আর এবার তোমাকে রেফারেন্স কোণ দিয়ে দিচ্ছে t1 v1, তো তোমার আর মুখস্থ বিদ্যা নাই, এই অঙ্কে কোনো মুখস্থ বিদ্যা নাই, ঠিক আছে। তাহলে এখানে √t2 ভ্যালু, তাহলে এখানে দেখো t1 কত 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 10 এর সাথে 273 যোগ করে ক্যালভিনে নিয়ে যাবা, তাই না? ক্যালভিনে নিয়ে যাবা, তাহলে এটা হবে 283 ক্যালভিন। t2 কত দেখো তো, হোয়ার ইজ t2? t2 নামে আমার একটা ফ্রেন্ড ছিল, এখন পুলিশ, বুঝছো, জীবন যুদ্ধে আগায় গেছে, আর আমি এখনো কি বলবো থাক গরিবই আছি। 273, তাই না? তাহলে দেখো 30 এর সাথে 273 যোগ হয়ে কত হবে, 303 ক্যালভিন। আর এটা কত v1, 332 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে v2 টা বের করতে চাচ্ছি, তো ভ্যালু বসে দাও, √t2, t2 মান কত, t2 তো দাম অনেক, পুলিশ তো। আচ্ছা t1 এর মান কত, 283 ইনটু v1 কত, 332। তাহলে এই জিনিসটা ভ্যালু কত? তোমাদের জীবনমুখী শিক্ষা দিই, যেসব ফ্রেন্ডের সাথে এখন দেখতেছো একদম গলায় গলায় মিল, একটা টাইমে দেখতে পারবা কি এদের সাথে অনেক দূরের একটা সম্পর্ক তৈরি হবে। প্রফেশন একজন এক এক পথে চলে যাবে, কে কি করবে। মেয়ে ফ্রেন্ড থাকলে তো বড় বিপদ। এটা 343 আসতেছে, হ্যাঁ। আচ্ছা মেয়ে ফ্রেন্ড যেহেতু বসে, এই গল্পটা একটু বলে দিই। তোমাদের এখন সিকিউ প্রশ্ন শুরু করবো, রিসেন্টলি বোর্ডের কোশ্চেন গুলা, ঠিক আছে, এই চ্যাপ্টার রিলেটেড, খুব ইম্পর্টেন্ট। দেখো এই বোর্ড কোশ্চেন গুলা, এগুলো কোথায় আসছে দেখো, ঢাকা বোর্ড 24, একদম গরম গরম তাজা তাজা নতুন নতুন কোশ্চেন আরো আছে। দেখো দেখো এটা কোথায় আসছে, যশোর বোর্ড 23, একদম বোর্ড কোশ্চেন সলভ করবো। তার আগে কাহিনী বলে দিই, কেন বললাম ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড থাকলে বেশি সমস্যা, ছেলে ফ্রেন্ড থাকলে কি তোমার হচ্ছে, ধরো তুমি আর তোমার ছেলে ফ্রেন্ড দুজন তো সেম এজ, তো তোমরা হচ্ছে কি স্ট্রাগল করতেছো, লেখাপড়া করতেছো জীবনে কিছু করার জন্য, তাই না? একটা সময় ফ্যামিলির হাল ধরবা, তারপর ফ্যামিলি চালাবা, নিজের ক্যারিয়ার করবা,
অনেক টেনশন, অনেক প্যারা আসবে সামনে, ফ্রেন্ড সার্কেল মেনটেন করা অনেক টাফ হয়ে যায় একটা টাইমে। বাট মেয়েদের ক্ষেত্রে হয় কি, ধরো তোমার কোনো একটা মেয়ে ফ্রেন্ড আছে, হইতে পারে স্কুলে পড়ে, কলেজে হইতে পারে, গার্লফ্রেন্ড না, আমি মেয়ে ফ্রেন্ড বলছি, হ্যাঁ। তোমার গার্লফ্রেন্ড বলতে তো অন্যটা বুঝো, আমি নর্মাল ফ্রেন্ড বুঝাচ্ছি। ধরো একসাথে সহপাঠী, লেখাপড়া করো, বোনের নজরে দেখো, ঠিক আছে, তাইলেই হবে। তো ধরো তোমার সাথে তার তুই টাকারই সম্পর্ক, আরে কি অবস্থা, ভালো আছে সে, হ্যান সেও এরকম। বাট কি হলো, তোমার বয়স ধরো হচ্ছে 21 হলো, তুমি তখনও জীবন যুদ্ধে লেগে আসো, যে স্ট্রাগল করতেছো লেখাপড়া নিয়ে অথবা যাই হোক ক্যারিয়ার নিয়ে। বাট তোমার ওই মেয়ে বান্ধবী এমন হতে পারে, তার বয়সও 21, বাট কি হলো, তোমার আগে বিয়ে হয়ে গেল, তার তোমার আগে তার বিয়ে হইলো। বিয়ে হয়েছে কার সাথে, দেখবা যে একটা বিসিএস ক্যাডারের সাথে। তারপর এখন কি, বিসিএস ক্যাডারকে স্যার ডাকা লাগে, তার ওয়াইফকে ম্যাডাম ডাকা লাগে। তো তোমার বান্ধবী এখন হয়ে যাবে ম্যাডাম। আবার ধরো হইতে পারে কোনো আর্মি অফিসারকে বিয়ে করছে, দেখবা যে ওই আর্মিদের বিভিন্ন পার্টি হয় না বড় বড়, দেখবা যে তাকে সবাই এখানে ম্যাডাম ম্যাডাম করতেছে। তোমার সাথে হুট করে ধরো রাস্তায় দেখা হইলো, তুমি কিন্তু তখন তাকে এরকম ডিরেক্টলি কি রে দোস্ত কেমন আছে সেটা বলতে পারবো না। মেয়েরা কিন্তু জীবন যুদ্ধে সবসময় আগে আগে চলে যায়, যেভাবেই হোক, অন্যকে বিয়ে করে হোক নিজেও হোক, আগে যায়, তুমি পিছনে পড়ে থাকবে। আচ্ছা চলো আমরা সিকিউ সলভ করি, ঠিক আছে, ঢাকা বোর্ডের কোশ্চেন। সিরিয়াস, এখন সিরিয়াস, ফুল ফোকাস, অনেকগুলো সিকিউ সলভ করবো। তো এখন হচ্ছে আমরা গাণিতিক সমস্যা 15 দেখব। এর আগে হচ্ছে আগের লেকচারগুলোতে গাণিতিক সমস্যা 14 পর্যন্ত করা হয়ে গেছে। তো এটা একটা বোর্ড কোশ্চেন তোমাদের এই তরঙ্গ ও শব্দ অধ্যায়ের উপর। এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে। চলো আমরা কোশ্চেনটা সলভ করি, ঠিক আছে। তো কোশ্চেনটা সলভ করার জন্য অবশ্যই কি করতে হবে, প্রশ্নটা পড়তে হবে। চলো আমরা যদি পড়ি, যে একটি ছেলে আংশিক পূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর, আংশিক পূর্ণ একটা কুয়ার মুখে সে হাততালি দিল, এরপর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড, একটা 12 একটা 15, 0.12 0.15 সেকেন্ড পর পর দুটি শব্দ শুনতে পেল। বিষয়টা হচ্ছে কি, সে হাততালি দিল, হাততালি দেওয়ার এত সেকেন্ড পরে একটা শব্দ শুনতে পেয়েছে, আবার এত সেকেন্ড পর একটা শব্দ শুনতে পেয়েছে, পর পর দুইটা শব্দ শুনতে পাইল। এখন যে শব্দটা সে উৎপন্ন করলো, ওই ছেলেটা হাততালি দিল, ওই টাইমে যে শব্দটা আসলো বা হইলো, ওই শব্দের কম্পাঙ্ক, শব্দটির কম্পাঙ্ক দেওয়া। বাতাসে আর পানিতে শব্দের বেগ হচ্ছে, এখানে দিয়ে দিছে বাতাসে শব্দের বেগ কত, এখানে কোনো টেম্পারেচারের কথা উল্লেখই করে নাই, তাহলে বাদ, টেম্পারেচার বাদ। বাতাসে শব্দের বেগ ইউজ করতে হলে আমরা 330 ইউজ করবো। আবার এখানে পানিরও একটা বেগ দেওয়া, শব্দের বেগ 1500। আচ্ছা তাহলে আমরা বুঝলাম ওভারঅল, তাহলে উদ্দীপকটা কি, একটা ছেলে কুয়ার মুখে তালায় হাতটা দিয়ে দিল, দেন দুইটা শব্দ শুনতে পাইলো, দুইটা শব্দ শুনতে পাইলো। আর হচ্ছে কম্পাঙ্ক দেওয়া, পানি আর বায়ুতে বেগ দেওয়া শব্দের। প্রথম প্রশ্ন হচ্ছে পানিতে শব্দ তরঙ্গটির দৈর্ঘ্য নির্ণয় করো। পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এরপর হচ্ছে গাণিতিক বিশ্লেষণে কুয়ার গভীরতা নির্ণয় করো। আচ্ছা এই দুইটা কোশ্চেনের আগে তাহলে আমরা একটু সিনারিওটা চিন্তা করি, তাহলে হইলোটা কি। ধরো এটা একটা কুয়া, এটা একটা কুয়া। তো ওই ছেলেটা কি করছে, কুয়ার মুখে হাততালি দিল। আর কুয়াটা হচ্ছে দেখো আংশিক পূর্ণ, কুয়াটা হচ্ছে কি আংশিক পূর্ণ। ধরো কুয়াটার এতটুকু পানি, নিচে এতটুকু পানি, এরকম। তো এখন আমরা প্রতিধ্বনি যখন শিখতেছিলাম কুয়ার গভীরতা নির্ণয়ে, তখন থিওরিটা কিরকম শিখছিলাম, যে এইখানে হচ্ছে আমরা হাততালি দেব, সেইখান থেকে আমাদের শব্দটা এইখানে যাবে, পানির উপরের পৃষ্ঠে, পানির পৃষ্ঠতে যে কি হবে বলতো, সারফেসে যে পানিটা ধাক্কা, শব্দ ধাক্কা খেয়ে আবার উপরে চলে আসবে। তখন আমরা একটা কি, এই যে শব্দের যে প্রতিফলন হইল, তখন আমরা প্রতিধ্বনি শুনতে পারবো যদি এই গভীরতাটা 16.67 মিটারের বেশি হয়। গত দিনের লেকচারে কিন্তু এগুলা ছিল। তো প্রতিধ্বনি শোনা উচিত একটা, তাই না? কিভাবে, এই যে শব্দ এখান থেকে এখানে গেছে, ধাক্কা খেয়ে এখানে আসছে, একটা। বাট এখানে বসে দুইটা শব্দ শুনতে পারবা। জিনিসটা হইল কি তাহলে, এখানে জিনিসটা হচ্ছে কি জানো, এখানে শব্দ বায়ু মাধ্যমে যে পানিতে ধাক্কা খেয়ে আবার বায়ু মাধ্যমে ব্যাক করলো, শুধু এই ঘটনা এখানে হয় না, শব্দ আবার কি হয় জানো, শব্দ কিন্তু এখানে বায়ু থেকে আবার পানিতেও যাবে, বায়ু থেকে আবার কিসে যাবে, পানিতেও যাবে। দেন এই যে পানির যে নিচে তল, কুয়ার যে গভীরে নিচে, হ্যাঁ মাটিও ধরতে পারো, ওইখানে হচ্ছে শব্দ তারপর কি হবে বলতো, বাউন্স মানে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে হচ্ছে উপরে ফেরত আসবে। তো এক পানির মানে শব্দের এখানে কি হবে, একবার হচ্ছে তোমার শব্দের কি হচ্ছে,
পানিতে যে ধাক্কা খেয়ে উপরে আসতেছে, এইখানে ধাক্কার কারণে প্রতিফলন। আবার শব্দ আবার কিসে আছে, পানির নিচেও যাচ্ছে। এই যে এখানে একটা ঘটনা, তোমরা তো খালি প্রতিফলনটুকু এখন পড়লা, তোমরা আলোর চ্যাপ্টার পড়লে আলোতে একটা তরঙ্গ, তখন কিন্তু জানতে পারবা যে প্রতিসরণ জিনিসটা কি। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় বেঁকে যাওয়া, এই জিনিসটা প্রতিসরণ। মানে তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাইতে পারে। তো তুমি চিন্তা করতে পারো শব্দ তরঙ্গেরই একটা অংশ তোমার এই যে এখানে আসলো, পানিতে ধাক্কা খেয়ে উপরে গেল, ওইটার কারণে একটা প্রতিধ্বনি। আর কিছু তরঙ্গ তুমি চিন্তা করতে পারো যে ও পুরাটাই ট্রাভেল করছে, যে বায়ু 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 দেন পানি পানি পানি, এই ধাক্কা খেয়ে পানি পানি দেন বায়ু বায়ু, এটা। তো এই যে এই প্রতিধ্বনিটা শুনতে তোমার লাগছে হচ্ছে 0.12 সেকেন্ড। আর এরপর আরেকটা কি, যেটা হচ্ছে বায়ু থেকে পানি হয়ে মাটিতে ধাক্কা খেয়ে উপরে গেছে, সেটা তো বেশি টাইম লাগছে। একটা হচ্ছে ওইটার জন্য প্রতিধ্বনি শুনছো তুমি 0.15 সেকেন্ড পরে। আই হোপ উদ্দীপকটা তোমাদেরকে আমি বুঝাইতে পারছি, বুঝতে পারছো? কি একটা হচ্ছে বায়ু মাধ্যমের জন্য প্রতিফলন হয়েছে, একটা হচ্ছে বায়ু থেকে আবার পানি হয়ে দেন আবার ফেরত গেছে, ঠিক আছে? এর জন্য একটা শোনা গেছে 0.12 সেকেন্ড পরে, আর একটা হচ্ছে 0.15 সেকেন্ড পরে প্রতিধ্বনিটা শোনা গেছে। তো আমাদের প্রশ্ন, পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, ল্যামডা। পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এই যে আমাদের হাততালির জন্য যে শব্দটা এখান থেকে একবার বায়ু হয়ে পানিতে গেল, ওই হাততালির শব্দটাই উৎস কি আমাদের হাততালিটা না? আমি তোমাদেরকে কি বলছিলাম, উৎস যদি কখনো পরিবর্তন না হয়, উৎস পরিবর্তন না হলে মাধ্যম যতই চেঞ্জ হোক আমাদের কম্পাঙ্ক একই থাকে। তো আমাদের যে কম্পাঙ্ক, শব্দের কম্পাঙ্ক দেওয়া 1.2 কিলো হার্জ, কে দিয়ে কি বোঝায়, কিলো হার্জ, কিলো মানে 1000 দিয়ে গুণ হওয়া, 1.2 কিলো হার্জ। এই কম্পাঙ্কটা আসলে বায়ুতে পানিতে সব জায়গায় একই, কারণ আমাদের শব্দটা চেঞ্জ হয় না, হাততালি শব্দ হাততালি, তাই না? তো আমাদের কি হয়, মাধ্যম চেঞ্জ না হলে কম্পাঙ্ক একই থাকে। আবার দুটা ভিন্ন উৎসের থেকে যদি শব্দ একই মাধ্যমে যায়, ধরো তোমার গলা দিয়ে আওয়াজ আমার গলা দিয়ে আওয়াজ, কিন্তু আমরা দুজনেই বায়ুতে আছি, তাহলে তোমার শব্দের বেগ আমার শব্দের বেগ সেম, কারণ বায়ুতে শব্দের বেগ একই, তাই না? সেটাই। তার মানে আমাদের মাধ্যম একই থেকে দুইটা ভিন্ন উৎস থাকলে বেগ এক ইউজ করবো, কম্পাঙ্ক আলাদা আলাদা। বাট একই শব্দ যদি একবার বায়ু একবার পানি অন্য কোনো মাধ্যমে যাক, মাধ্যম চেঞ্জ হলেও উৎস চেঞ্জ না হলে কম্পাঙ্ক একই থাকবে। আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে কি, পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। পানিতে কিন্তু অলরেডি আমরা কম্পাঙ্ক এটাই ইউজ করবো, তাই না? 1.2 কিলো হার্জ। তো চলো আমরা গ নাম্বারটা স্টার্ট করে দিই। যে শব্দটির কম্পাঙ্ক, এটা আমরা কি ইউজ করব, এফ। কত? এটা হচ্ছে 1.2 কিলো হার্জ। কিলো মানে কি 1000 দিয়ে গুণ, তাই না? তাহলে 1.2 ইন্টু 1000 হার্জ। আমাদের কম্পাঙ্কের এসে একক কি, হার্জ অথবা পার সেকেন্ড। তো কিলো দিয়ে রেখে তো লাভ নেই, এটা তাহলে কত হয়ে যাবে দেখো তো, 1200 হার্জ হয়ে যাবে, তাই না? 1000 দিয়ে গুণ হওয়ার পর 1200 হার্জ হয়ে যাবে। এরপর আমরা জানি, দেখো আমাদের যেহেতু ল্যামডা বের করতে হবে, আমাদের মাথায় খাটতেছে, আমরা এই সূত্র ইউজ করব, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। ল্যামডা আমরা ল্যামডা বের করতে চাচ্ছি, কম্পাঙ্ক জানি। দেখো বেগও তোমাকে দেওয়া কিসে, যেহেতু পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাচ্ছি, পানিতে শব্দের বেগ দেখো কত, পানিতে শব্দের বেগ 1500 দেওয়া। তো এখন দেখো আমরা কি লিখবো, যে পানিতে শব্দের বেগ ভি কত, 1500 মিটার পার সেকেন্ড। 1500 মিটার পার সেকেন্ড। তো এখন কি, আমার পানিতে তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? পানিতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু হোয়াট? তো আমরা কি জানি, একটু সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? আজা। এখন আজা মানে বললো না যে আমি হিন্দিতে আজা মানে কামিং বা সরি কাম টু মি, এটা বুঝাইছি, এটা না। আমরা জানি, ঠিক আছে, যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তো আমাদের লাগবে হচ্ছে ল্যামডা। তো ল্যামডা হচ্ছে ভি বাই এফ। ভির মান কত, 1500। আচ্ছা, কম্পাঙ্ক কত, 1200। এইটা ক্যালকুলেট করে ফেলবো, এটাই তোমার অ্যান্সার, মিটারে চলে আসবে, তাই না? এমনি তো এইগুলা কি 0 0 উপরে কাটাকাটি যায়, 15/12 হয়। তারপর হচ্ছে আমরা যদি কি করি, 3 দিয়ে কাটলে উপরে 3 5 15, নিচে 4, এটা হচ্ছে ক্যালকুলেটর করলে 1.25 আসার কথা, তাই না? 1.25 মিটার, তাই না? ক্যালকুলেটর একটু মিলাই দেখো, 5/4, 1.25 মিটার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে লিখে দিবা, সুতরাং তরঙ্গ দৈর্ঘ্য 1.25 মিটার পানিতে।
ঠিক আছে, তো গ নাম্বারটা আমাদের কিন্তু শেষ। এখন আমরা দেখবো হচ্ছে ঘ নাম্বারটা। ঘ নাম্বারটা কি বলছে? উদ্দীপক তো আমরা বুঝছি, আমরা এখান থেকে শব্দ উৎপন্ন করব, একটা প্রতিধ্বনি শুনতে পারবো 1.12 সেকেন্ড পরে, কারণ ওইটা পানির উপর তল থেকে বাধা পেয়ে আসছে। আবার শব্দ পানির নিচেও যাবে, ওইখান থেকে ধাক্কা খেয়ে আসবে, তাই না? ওইখান থেকে ধাক্কা খেয়ে আসবে। তো ওইটা আমাদের শুনতে টাইম লাগছে 0.15 সেকেন্ড। আমাদের উদ্দীপকটা, আমরা শব্দের কম্পাঙ্ক জানি, বাতাসে আর পানিতে শব্দের বেগ জানি। ঘ নাম্বার প্রশ্ন কি? গাণিতিক বিশ্লেষণে কুয়ার গভীরতা নির্ণয় করো। কি বের করতে হবে? কুয়ার গভীরতা। কুয়ার গভীরতা কিভাবে বের করা যায়? কুয়ার গভীরতা কিন্তু পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত। তো কুয়ার গভীরতাটা আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, এখন দেখো জিনিসটা কিন্তু সিম্পল। আমার আরেকটা চিত্র আঁকতে হবে ঘ নম্বরে। ধরো আমরা জিনিসটাকে এক্সপ্লেন করে দিচ্ছি যে এই হচ্ছে আমাদের কুয়া, ঠিক আছে? কুয়ার হচ্ছে আমরা এখানে বোঝানোর চেষ্টা করতেছি যে এতটুকু হচ্ছে পানি, নিচে পানি, আর এতটুকু হচ্ছে কি বলতো? বায়ু। কুয়ার গভীরতা হচ্ছে আমরা ধরলাম হচ্ছে টোটালটা হচ্ছে ডি। ডি হচ্ছে কি বলতো? কুয়ার পুরো গভীরতা, তাই না? কুয়ার গভীরতা, কুয়ার গভীরতা। তো এই ক্ষেত্রে আমাকে কতটুকু বায়ু মানে পানি কতটুকু হাইট পর্যন্ত আছে এগুলো তো কিছু বলা নাই, তাই না? আমরা খালি একটা জানি যে আমাদের যে উৎপন্ন শব্দটা একবার হচ্ছে এখান থেকে শব্দটা যে সে একবার এখানে এসে এখানে ধাক্কা খেয়ে উপরে যে ব্যাগ দিচ্ছে, এইখানে যে টাইমটা লাগছে, এখানে যে টাইমটা লাগলো, ধরো আমরা T1, এটা হচ্ছে 0.12 সেকেন্ড, 0.12 সেকেন্ড টাইম লাগছে। আবার হচ্ছে আমরা একটু পর আবার একটা শব্দ শুনতে পাইছি, সেটা কি দেখো তো? এই যে এইখান থেকে যে এই যে পানির নিচে যে মাটিতে ধাক্কা খেয়ে আবার যেটা গেছে, তাই না? এই ক্ষেত্রে আমাদের টোটালটা, এখানে আমাদের টাইম লাগছে হচ্ছে, টোটাল টাইম লাগছে হচ্ছে কত বলতো? আমরা লিখতে পারি যে টি প্রাইম লিখতে পারি যে 0.15 সেকেন্ড। ভালো করে লিখি, ঠিক আছে? টি প্রাইম সময় লাগছে হচ্ছে 1.15 সেকেন্ড, ঠিক আছে? তো এখন আমরা এই কথাটাই একটু লিখে দেব প্রশ্নে, অ্যান্সারে, যে 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর দুটি শব্দ শোনার কারণ হচ্ছে, দুইটা শব্দ আমরা কেন শুনতে পাচ্ছি? প্রতিধ্বনিটা একটা হওয়ার কথা ছিল, তাই না? দুটি শব্দ শোনার কারণ হচ্ছে, শব্দ একবার কি হচ্ছে বলতো? যে শব্দ একবার পানির উপরিতলে, এই যে পানির এখানেই, তাই না? একবার পানির উপরিতলে বাধা পেয়ে প্রতিধ্বনি হয়। এটা হচ্ছে যে 0.12 সেকেন্ড পরে, এবং একই সাথে আরেকবার না বলে এবং একই সাথে লিখে দাও, এবং একই সাথে এটা তোমরা ভাবতে পারো যে ভাই শব্দ তো এখানে যে ব্যাখ্যা চলেই আসলো, গভীরে কখন গেল? তোমরা আলোর চ্যাপ্টারে বারবার বলতেছি তরঙ্গ, ওইগুলাতে বেশি এক্সপ্লেনেশন গুলা ভালো বুঝবা, যে কোনো একটা মাধ্যমে যখন আপতিত হয় তরঙ্গ, তখন প্রতিফলন প্রতিসরণ দুটো একই সাথে ঘটে, ঠিক আছে? কখনো প্রতিফলনটা বেশি ঘটলে প্রতিসরণটা কম ঘটে, কখনো প্রতিসরণ বেশি ঘটলে প্রতিফলনটা কম ঘটে, এরকম। তো এখানে দুইটাই হবে, একটা ফেরত আসবে আর একটা অন্য মাধ্যমে যাবে, ওইটা আবার যে এখানে আবার ব্যাক আসবে, ঠিক আছে? এবং একই সাথে কি হচ্ছে বলতো? পানির মধ্য দিয়ে, এটাকে কি বলবো? কুয়ার তলে বাধা পেয়ে ফিরে আসে,
ঠিক আছে, এই কারণে হচ্ছে আমরা পরপর এত এত সেকেন্ড পরপর দুইটা আমরা শব্দ শুনতে পাই। আমরা এখন একটু ফার্স্টে বায়ুটা নিয়ে ডিসকাস করি। বায়ুর ক্ষেত্রে আমরা যদি জানি বায়ুর লেয়ার কতটুকু পর্যন্ত, কারণ বায়ুতে দেখো শব্দ যে গেল ফেরত আসলো, বায়ুতে তুমি স্পেসিফিক ভাবে কত সময় লাগলো প্রতিধ্বনি শোনার জন্য, কত সময় লাগলো সেটা জানো বায়ুতে। আবার তুমি কিন্তু বায়ুতে বেগ জানো, তোমাকে উদ্দীপকেই দেওয়া। বায়ুতে দেখো শব্দের বেগটা তোমার কাছে দেওয়া, তাই না? বায়ুতে তুমি শব্দের বেগটা জানো। তাহলে প্রতিধ্বনির তো আমরা একটা ফর্মুলা জানি। কিরকম ফর্মুলা? যদি লিখি যে প্রতিধ্বনির ক্ষেত্রে হচ্ছে 2d ইকুয়ালস টু হচ্ছে কি বলতো vt, তাই না? এখানে 2 আসে না প্রতিধ্বনিতে? গতকালকে এই থিওরি কিন্তু দেখাইছিলাম, তাই না, যে কিভাবে এই সূত্র আসে। তো আমাদের যদি এতটুকু হয় d, এই যে শব্দ যে গেল d আবার ফেরত আসলো, এই হলো 2d ইকুয়াল টু কি হবে vt, বেগ ইনটু সময়। তো আমরা বেগ জানি, সময় জানি, তাহলে এখান থেকে কি d বের হয়ে যাবে না? তার মানে কতটুকু বায়ুর যে লেয়ারটা, আমরা কিন্তু এটা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো? তো এখন তাহলে আমরা লিখবো কি, প্রথম ক্ষেত্রে বায়ু মাধ্যমের গভীরতা লিখি, তাই না? যে বায়ু মাধ্যমের গভীরতা কতটুকু, এইটাকে, তাই না, এতটুকুকে আমি ধরতেছি d1, বায়ু মাধ্যমের গভীরতা d1 এটা ধরলাম। তারপরে এই বায়ু মাধ্যমে আমি যে প্রতিধ্বনি শুনলাম, প্রতিধ্বনি শোনার সময় এই সময়টা আমার কত লাগলো, এইটা আমি কিন্তু জানি, t1 0.12 সেকেন্ড, 0.12 সেকেন্ড। ঠিক আছে, এইটা হচ্ছে আমি জানি। আবার বায়ুতে বা বায়ু মাধ্যমে শব্দের বেগ, যেটা v, ঠিক আছে, বা আমরা যেহেতু বায়ুতে আছে এটা v1 লিখি, তাই না? v1 330 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি লিখতে পারি প্রতিধ্বনির ক্ষেত্রে, যে 2d ইকুয়ালস টু কি v ইনটু t, এখানে d1 v1 t1, ঠিক আছে, d1 v1 আর t1। তাহলে d1 ইকুয়ালস টু কি লেখা যাবে, v1 t1 ডিভাইডেড বাই 2। তো v1 কত? v1 হচ্ছে 330, t1 কত 0.12 ডিভাইডেড বাই 2। এটা কত আসে? 330 ইনটু 0.12 ভাগ 2, 19.8 এত মিটার। তার মানে বায়ু এই 19.8 মিটার পর্যন্ত গভীর, আমাদের d1 বের করা হয়ে গেছে। তো এখন আমরা যদি এইটা ধরি যে আচ্ছা ঠিক আছে, পানির যেই গভীরতা সেটা হচ্ছে d2, পানির যে গভীরতা d2, এখন খেয়াল করো পানির গভীরতা d2, ঠিক আছে, তুমি কিন্তু পানিতে, এই যে পানিতে শব্দের বেগটাও জানো 1500, তাই সেম কনসেপ্টে কিন্তু তুমি সলভ করতে পারবা। বাট এখানে টাইমটা দরকার। কি হয় টাইম দরকার? এটা দেখো, যে দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করো, দ্বিতীয় ক্ষেত্রে টাইমটা কেন ফ্যাক্টর? দেখো আমাদের শব্দ যেটা দ্বিতীয়টা, সেটা হচ্ছে দেখো এই যে এই পর্যন্ত আসলো, এটা তো বায়ুতে, ও যদি বায়ু থেকে আবার ফেরত যেত তাহলে ওর কিন্তু ওই 0.12 সেকেন্ড লাগবে, 0.12 সেকেন্ড লাগবে। বাট আমাদের কি হয়েছে না, ও তো বায়ু থেকে আবার পানিতে গেছে, পানি থেকে আবার বায়ুতে গেছে। খেয়াল করো ওর যে সাইকেলটা, এই যে হলুদ রেখাটা, ও কিন্তু বায়ুতেও আসছে, বায়ুতেও গেছে। বাট আমরা জানি বায়ুতে আসছে আর বায়ুতে গেলে কত সময় লাগবে হচ্ছে 0.12 সেকেন্ড। তাহলে তুমি একটু নিচে খেয়াল করো, আমার কথাটা একটু ভালো করে বুঝো। আমরা জানি বায়ু থেকে এসে পানিতে ধাক্কা খেয়ে বায়ুতে যেতে ওর সময় লাগবে হচ্ছে 0.12 সেকেন্ড। আর যেটা 1.5 সেকেন্ডে হয়েছে সেটা কি দেখো, বায়ু থেকে আসছে পানিতে গেছে, আবার পানি থেকে উঠছে, আবার বায়ুতে গেছে। উপরের পার্থক্য চিন্তা করো, একটু তো বায়ুতে ট্রাভেল করতে আমরা সময় লাগবে, আমরা জানি এটা 0.12 সেকেন্ডই লাগবে। এটা বায়ুর মাধ্যমে শব্দের বেগ তো ফিক্সড, তো সময় তো একই লাগবে। তার মানে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যে টি প্রাইমটা দেওয়া 0.15 সেকেন্ড, ওইখান থেকে আমরা যদি 0.12 সেকেন্ড বিয়োগ করে দিই, তার মানে আমরা জানতে পারবো পানিতে শব্দটা কতটুকু সময় ধরে ছিল, মানে কতটুকু সময় ধরে গেছে আর আসছে। অর্থাৎ শুধু পানির যে প্রতিধ্বনি হলো পানির ক্ষেত্রে,
পানি মাধ্যমে যতটুকু প্রতিধ্বনির ব্যাপারটা অতটুকু সময়টা আমরা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো কিভাবে? ওই যে দ্বিতীয় ক্ষেত্রে টাইম থেকে বায়ু মাধ্যমটা বিয়োগ করলেই বের হয়ে যাবে যে পানিতে প্রতিধ্বনির জন্য কত সময় লাগছে, পানির লেয়ার যদি D2 হয়। কথাটা বুঝতে পারছো? আই হোপ তোমার কথাটা বুঝতে পারছো। না বুঝতে পারলে জানাবা, ঠিক আছে? কিভাবে লিখবো? আমরা লিখবো হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধরি হচ্ছে পানি মাধ্যমের গভীরতা এটাকে আমরা ধরবো হচ্ছে D2। এখন আমরা লিখবো পানিতে বা পানি মাধ্যমে প্রতিধ্বনি শোনার সময়, ধ্বনি তাই না, থালা ফর রিজন, ধ্বনি শোনার সময় এটা আমরা ধরবো হচ্ছে এখন T2। তো T2 পানিতে প্রতিধ্বনি সময়টুকু হচ্ছে জাস্ট নিচেরটুকু। আবার বলি, শব্দ তো উপর থেকে বায়ু হয়ে 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 পানি হয়ে দেন বায়ুতে গেছে, তো উপরের পার্থক্য বিয়োগ দিয়ে দেখো উপরের পার্থক্য কি, যে বায়ু হয়ে যাওয়া এটুকু তো সময় লাগবে 0.12 সেকেন্ড। আমার কেন 0.15 সেকেন্ড এক্সট্রা লাগছে? কারণ পানিতে গেছে। তো শুধু পানির প্রতিধ্বনি শোনার জন্য যে সময়টা, সেটা কি হবে? ওই 0.15 থেকে যেটা দেওয়া তাই না, এই যে 0.15 সেকেন্ড থেকে বায়ু মাধ্যমের টাইমটুকুকে বিয়োগ করলেই হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? খুব খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। পরীক্ষা হলে আবার এরকম স্টার দিও না, আমি স্টার দিচ্ছি লাইনটা বোঝার জন্য। বায়ু মাধ্যমের সময়টুকু বিয়োগ করলেই পানিতে যে প্রতিধ্বনি হলো সেই সময়টুকু বের হয়ে যাবে T2। তো এটা কত আসে বলো? 15 থেকে 12 গেলে কত হবে বলো তো? 0.3 সেকেন্ড, তাই না? আচ্ছা, আর পানি মাধ্যমে আমরা জানি বেগ প্রশ্নে দিয়ে দিচ্ছে তাই না, পানি মাধ্যমে শব্দের বেগ এটা হচ্ছে V2। কত দিচ্ছে? 1500 তাই না, 1400? 1500 দেওয়া, তাহলে 1500 ইউজ করব, যেটা প্রশ্ন দেওয়া সেটা ইউজ করতে হবে। তো এখন আমরা কি জানি বলতো? আমরা জানি যে এখানে কি আজা লিখছিলাম না, সুতরাং দিয়ে লিখছিলাম, ব্যাপার না। তাহলে কি লিখতে পারি? 2D2 প্রতিধ্বনির সূত্র যেটা 2D2, এটা কি হবে? V2 ইন্টু T2। আর আমার লাগবে হচ্ছে শুধুমাত্র D2, তাহলে এটা কি আসবে? V2 ইন্টু T2 ডিভাইডেড বাই 2। V2 কত বলো? 1500। T2 কত বলো? 0.3 ডিভাইডেড বাই 2। এটা দেখো, এটাই তোমাদের অ্যান্সার। সলভ করলে যেটা আসবে সেটাই তোমাদের অ্যান্সার। তো 1500 ইন্টু 0.3 ভাগ 2, 225। ঠিক লিখছি কি? 1500 ইন্টু 0.3 ভাগ 2, 225 মিটার। 225 মিটার। তার মানে দেখো আমাদের গভীরতা কি হবে? কুয়ার গভীরতা D, সেটা কি D1 প্লাস D2 না? যোগ করে দিব, এটাই আমাদের অ্যান্সার। বুঝে গেছে? যোগ করে দিলেই ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যে সুতরাং কুয়ার গভীরতা যেটা D, এটা হবে D1 প্লাস D2। D1 জানি কত? 19.8 মনে হয় তাই না? আচ্ছা লিখি। আর এটা কত? 225। যোগ করে নিতে পারবা না তোমরা যোগ করে নিতে পারবা, আই হোপ সো। হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পুরো সৃজনশীলতার সমাধান। বুঝছো? তোমরা বলতে পারো ভাই বইয়ের যে থিওরি ছিল একটুখানি, ম্যাথের মধ্যে আবার কি বায়ু, আবার পানি, আবার বিয়োগ, দেন এসব তরঙ্গ শব্দের যে প্রতিধ্বনির অঙ্কগুলো আছে ওইগুলোতে একটু থিঙ্কিং করার মতন ম্যাথ দেয়। বুঝতে পারছো? এই কারণে আমি তোমাদের রিসেন্ট কোশ্চেনগুলো সলভ করাচ্ছি। প্লাস আরো কি কি টাইপের ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পেঁচানো তোমাদের জন্য পরীক্ষার হলে ওইগুলা কমন আসে, ওইগুলো আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। হ্যাঁ, ওভারঅল থিওরি কিন্তু এই বই শেষ। এরপরে যে বাকিটুকু পড়ানো আছে ওগুলো হচ্ছে তোমাদের রিডিং টাইপের পড়া, শব্দ দূষণ, শব্দের বৈশিষ্ট্য, হ্যাঁ এই শব্দত্ব, শব্দের ব্যবহার, শব্দ তেরো শব্দের ব্যবহার, এগুলো বই রিডিং পড়া। বাট ওভারঅল তোমাদের যদি বলো এই চ্যাপ্টারের সূত্র কনসেপ্ট শেখানো কিন্তু শেষ, এখন খালি প্র্যাকটিসের বিষয়। বাট এই প্র্যাকটিসের মধ্যে দেখবা বিভিন্ন লেভেল আছে ম্যাথগুলার, যে আচ্ছা এই লেভেলের পড়তে হলে তোমরা এখন এই লেভেল পারবা। বুঝতে পারছো? চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। দেখো গাণিতিক সমস্যা 16 যশোর বোর্ড 2023। প্রশ্নটা কি? বলা হচ্ছে বিদ্যুৎ চমক দেখার, আচ্ছা চমক ভাই
আমি আবার চমক হাসান ভাইয়ের অনেক বড় একটা ফ্যান। তার সাথে কখনো কোনো লেভেলে আমার কখনো কন্ট্যাক্ট হয় নাই, ইচ্ছা আছে কন্ট্যাক্ট করা। ভাই তো আমেরিকায় থাকে। ভাইয়ের প্রথম ভিডিও যখন আমি দেখছিলাম তখন আমি ক্লাস 9-এ পড়ি, 2016 সাল। তারপর থেকে অনেক বড় একটা ফ্যান ছিলাম। তোমরা অনেকে হয়তো চমক ভাইকে চিনতে নাও পারো, কারণ রিসেন্টলি তার ওইরকম ভিডিও তো দেয় না, সে অনেক ব্যস্ত থাকে। আহ, তার মাও কয়েকদিন আগে মারা গেছিলেন, পোস্ট দেখছিলাম, খারাপ লাগছিল অনেক, মন থেকে দোয়া করে দিছি। বাট ইচ্ছা আছে ভাইয়ের সাথে দেখা করার। তোমরা যারা ম্যাথে মজা নিয়ে শিখতে চাও তারা ইউটিউবে সার্চ দিবা গণিতের রঙে, ইংলিশে লিখবা গণিতের রঙে, হাতের লেখাটা ইগনোর করো, গণিতের রঙে। এই সিরিজগুলো আমি দেখতাম 2016 সালে। এরপর গণিতের গপ্প আরো অনেক কিছু চমক ভাই দেখা অনেক মজা করে, সেই লেভেলে ভাই বুয়েট থেকে পড়ছে। আচ্ছা, তো বিদ্যুৎ চমক দেখার 0.5 সেকেন্ড পর মাটিতে দাঁড়ানো কোনো ব্যক্তি বজ্রের শব্দ শুনতে পাইল। তোমরা তো দেখছো না যে বিদ্যুৎ যখন চমকায়, বিদ্যুৎ চমকানোর সময় তোমরা আগে লাইটটা দেখো, শব্দটা পরে শোনো। কারণ হচ্ছে লাইটের বেগ বেশি, শব্দের বেগটা কম। এই কারণে আমরা লাইট আগে দেখি ঝলকানোর, পরবর্তীতে আওয়াজ শুনি। দুইটা কিন্তু একসাথেই তৈরি হয়েছিল, ঠিক আছে? তো ওইটাই বলছে যে বিদ্যুৎ চমক দেখার, আমরা লাইটিং দেখছি যে ধরো বিদ্যুৎ চমকাচ্ছে, সাদা সাদা লাইট হইলো, ওইটা দেখারও 0.5 সেকেন্ড পর মাটিতে দাঁড়ানো কোনো ব্যক্তি বজ্রের শব্দটা শুনতে পেল, গ্রুম গ্রুম গ্রুম, ঠিক আছে? এর ঠিক 4 সেকেন্ড পর, এর ঠিক, মানুষ তো শুনতে পেলাম, ধরো আমি মানুষ, তারও 4 সেকেন্ড পর পানির তলদেশে অবস্থিত একটা মাছ বজ্রের শব্দ শুনতে পেল। আমাকে আগে এটা বলো, মাছের কান এত খারাপ, এত খারাপ, ও যদি না শুনতো আজকে এই ম্যাপটা করতে হইতো না। আচ্ছা ঠিক আছে, 4 সেকেন্ড পরে মাছও কি বজ্রের শব্দ শুনতে পাইছে। ভাগ্য ভালো বজ্রা লাইটটা আবার দেখে নাই, না জানি আবার প্রশ্ন ঢুকাই দিত। এখন দেখো বায়ুর গড় তাপমাত্রা তোমাকে দেওয়া, বায়ুর গড় তাপমাত্রা দেওয়া, পানিতে শব্দের দ্রুতি দেওয়া, মানে বেগ, দ্রুতি মানে বেগের মানটা, বেগের মানটাকে আমরা দ্রুতি বলি। গড় তাপমাত্রা মানে এই ঘটনাটা যখন হচ্ছে, সেই ঘটনাটা ঘটতেছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পানিতে শব্দের বেগ দেওয়া, হ্যাঁ। আর এমনিতে তোমাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেখো, খ নাম্বারটা, এটা দেখো খ নাম্বারটা, তোমাদের এখানে ক নাম্বারটা দেই নাই, কারণ ক নাম্বারটা এখনো তোমরা কনসেপ্ট শিখো নাই। খ নাম্বার প্রশ্ন 2 মার্কের, যে এক সেকেন্ড আওয়াজ আসতেছে অনেক। আচ্ছা, তো যেখানে ছিলাম যে শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দ দ্রুত শোনা যায় কেন? কোনো কিছু দ্রুত কখন হয় বলতো? যখন বেগটা বেশি হয়, তাই না? কি হয়? বেগ বেশি হয়। এটা অনুধাবন প্রশ্ন। কোন কাল? শীতকাল, উইন্টার। আর এটা কোন কাল? বর্ষাকাল। বর্ষাকালে বেগ বেশি কেন? প্রশ্ন হচ্ছে এমন। তো শব্দের বেগ কিন্তু আমরা দেখতেছিলাম কয়েকটা জিনিসের উপর নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে, আর্দ্রতার উপর নির্ভর করে। তো আমাদের এখানে শীতকাল আর বর্ষাকাল আমরা ধরে নিলাম, আর বায়ুর মাধ্যম নিয়ে আলোচনা করতেছি, অনুধাবন প্রশ্ন যেহেতু। তো আমাদের তাহলে আমাদের এখানে বলবো যে শীতকাল আর বর্ষাকালের মধ্যে বলো কোথায় তাপমাত্রা বেশি থাকে, কোন কালে? উইন্টার কেন? শীতকাল ঠান্ডা ঠান্ডা লাগে দেখে, তাপমাত্রা কম দেখে, তার মানে শীতকালে আমাদের তাপমাত্রা কম থাকে বর্ষাকালের তুলনায়। বা উল্টার বলো যে বর্ষাকালে তাপমাত্রা বেশি থাকে শীতকালের তুলনায়। আর আমরা জানি যে তাপমাত্রার সাথে শব্দের সম্পর্কটা কি, তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে। তোমাদের হচ্ছে 18 সালের বইয়ের ফর্মুলাটা হচ্ছে এইটা, তাই না? বর্গমূলের সমানুপাতিক, তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। যেহেতু বর্ষাকালে শীতকাল অপেক্ষা তাপমাত্রা বেশি থাকে, তাইলে আমাদের শীতকালের থেকে বর্ষাকালে শব্দের বেগ তো বেশি হবেই, তাপমাত্রা বেশি থাকে দেখে শব্দের বেগটা বেশি হবে। আর একটা রিজন আছে, আর্দ্রতা। আর্দ্রতা, আর্দ্রতা বাড়লে আমাদের কি হয় বলতো? শব্দের বেগটাও বাড়ে। এখন শীতকাল থেকে বর্ষাকালে আমাদের আর্দ্রতাটা বেশি থাকে, বুঝতে পারছো? এখন শীতকালে যেহেতু কম আর্দ্রতা থাকে বর্ষাকালের তুলনায়, বা বর্ষাকালে যেহেতু এটা থেকে বেশি, শীতকালে থেকে বেশি আর্দ্রতা থাকে, তাহলে শব্দের বেগটাও কি হবে? বেশি হবে। এই দুইটা কারণে আমাদের বর্ষাকালে শব্দ দ্রুত শোনা যায়। এই দুইটা পয়েন্ট লিখে দিতে পারলে তোমাদের অনুধাবনের এখানে 2 মার্ক। বইয়ের টপিক, বইয়ের বাইরের কোনো কিছু না, ঠিক আছে? আচ্ছা, তো এই খ নাম্বার এটা আমরা তাহলে মুছলাম, এটা লিখে দেওয়ার কিছু নাই, লিখবো না, তোমরা লিখবা। আচ্ছা, এখন দেখো গ নাম্বার কোশ্চেন, উক্ত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ নির্ণয় করো। কোন তাপমাত্রায়? 0 ডিগ্রিতে তো বেগ দেওয়াই 332। দেখো তোমাদের 18 সালের বইয়ে কত? 330 দেওয়া না?
সেই 2012-তে লেখা ছিল 332, দেখো 23 সালে কিন্তু আবার ঠিকই লিখছে 332। এগুলো ভ্যারি করবে, যদি না দেওয়া থাকে তুমি 330 ইউজ করতে পারো, 332 ইউজ করতে পারো। 0 ডিগ্রি বেগ যদি না দেওয়া থাকে দুইটা যখন একটা ইউজ করলেই চলবে, সমস্যা নাই। এখন এই প্রশ্নে যেহেতু 332 দেওয়া, তো আমরা এখন 332 সাপোর্ট করব, ঠিক আছে। আর আমাদের ওই দিনের তাপমাত্রা কত? 20 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয় করো। উক্ত তাপমাত্রা মানে কি? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয় করো। তো কি করব বলো? কিচ্ছু না, আমি আর ওরকম অত বর্ণনা লিখবো না, সংক্ষেপে লিখলাম যে আমরা ধরো V1, আমাদের কাছে একটা তাপমাত্রা আছে T1 কত? 0 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে নিয়ে যাব। ওই তাপমাত্রা আমরা বেগটা জানি কত? 332 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে বলতেছে তাপমাত্রা যদি হয় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে শব্দের বেগটা কত? তোমরা হচ্ছে যে এইটা দিয়েও করতে পারো। তাই না? থিটার মান কত? 20। এটা এই সূত্র দিয়ে করলে তোমাকে আর কেলভিনে নিতে হয় না, এই সূত্র দিয়ে করলে তোমাকে আর কেলভিনে নিতে হয় না। আর এইটা দিয়ে করলে তোমাকে কিন্তু কেলভিনে নিতে হবে। এটা হচ্ছে 273 কেলভিন। আর 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত হবে বলো তো? এটার সাথে যদি 273 যোগ হয় তাহলে কত হবে? 293 কেলভিন, তাই না? তাহলে এই সূত্র থেকে আমরা লিখতে পারি যেহেতু V2/V1 রুট ওভার V2 লিখছো, তার মানে এখানে T2 লিখবা, এখানে T1 লিখবা। তাহলে শুধু V2 হবে রুট ওভার T2/T1 ইনটু V1। তো রুট ওভার T2 কত? 293, T1 কত? 273। এটার সাথে V1 গুণ হবে 332। এটি হচ্ছে আমাদের অ্যান্সার যা আসবে। আর ওইটা দিয়ে করলে, এটা দিয়ে করলে আমাদের কি সেলসিয়াস সেলসিয়াসই থাকবে, তাই না? কেলভিনে নিব না। এখানে থিটাটা কিসে বসাবা মনে রাখবা? সেলসিয়াস এককেই বসাবা, তাই না? কারণ সূত্রের প্রমাণে আমরা সেলসিয়াসের হিসাব দিয়ে এই প্রতিবেদনটা করছিলাম, এর জন্য। তো ভি নট কত? 332, 0.6 ইনটু কত তাপমাত্রা? 20, তাহলে ইনটু 20। দেখি দুইটাতে কেমন রেজাল্ট আসছে। আমি দেখিছি কিন্তু একটু আগেই যে একই রেজাল্ট আসবে, তাও আর কি। তো 293 ভাগ 273 ইনটু 332, এটা আসছে 343.95 ডিগ্রি, সরি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 343.95 মিটার পার সেকেন্ড। আর এই হিসাবে করলে কত আসে? 0.6 ইন্টু 20, 12 প্লাস 332, এখানে আসে 344, ঠিক আছে? যেটা ইচ্ছা সেটা করতে পারো, বাট এটা দিক করো যেহেতু আপডেটেড বই। এখন তোমাদের নতুন কারিকুলামের বইটাতে এখনো হাতে আসে নাই, ওখানে খেয়াল করবা কোনটা দেবা, ঠিক আছে? বাট এটা দিয়ে করলে এটা ক্যালভিনে নিবা না, সেলসিয়াসই থাকবে। আর এই সূত্র দিয়ে করলে ক্যালভিন, ঠিক আছে? ওকে, তো আমরা গ করলাম, ঘ করি। শব্দের উৎপত্তি স্থল কিসের কিসের? ও বজ্র। ওই যে বজ্র লাইট দেখার এই যে হাফ সেকেন্ড পরে আমি শুনতে পাইছি, তারও 4 সেকেন্ড পরে পুকুরে একটা মাছ আছে, সেই মাছ হচ্ছে শব্দ শুনতে পাইছে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাপমাত্রা 20 ডিগ্রি, পানিতে শব্দের বেগ, আর 0 ডিগ্রিতে বায়ুতে শব্দের বেগটা তোমাকে দেওয়া। শব্দের উৎপত্তি স্থল থেকে ব্যক্তি আর মাছের দূরত্ব কত বিশ্লেষণ করো। কি কি আবার জিজ্ঞেস, আবার পড়ি যে কি শব্দের উৎপত্তি স্থল থেকে ব্যক্তি আর মাছের দূরত্ব কত বিশ্লেষণ করো। তার মানে শব্দের উৎপত্তি স্থল থেকে ব্যক্তির দূরত্ব বের করতে হবে, তারপরে শব্দের উৎপত্তি স্থল থেকে মাছের দূরত্ব বের করতে হবে, ঠিক আছে? বের করবো, সমস্যা নেই। আমরা একটু এটা সিনারিওটা দেখার চেষ্টা করি, মানে এখানে কি ঘটছে। চিত্র তোমাদের ম্যান্ডেটরি না, তুমি চিত্র ছাড়া অঙ্ক করতে পারলে করো, বাট আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে চিত্র লাগে বোঝার জন্য, নিজের বোঝার জন্য। আর এখন বড় ক্লাসে উঠতেছো না, নিজে যা যা করবা তাই অঙ্ক, তোমার অঙ্কের মধ্যে চিত্র আঁকলে কোনো সমস্যা নেই। আমরা একটু বোঝার চেষ্টা করি যে সাপোজ এই হচ্ছে ধরো এখান থেকে শব্দ উৎপন্ন হয়েছে বজ্র, ঠিক আছে? আচ্ছা, এইখানে দাঁড়ানো হচ্ছে আমি, এইখান থেকে এই দূরত্বটা আমরা ধরলাম হচ্ছে D1। এখন নিচেই হচ্ছে পুকুর, ঠিক আছে? here is a fish,
লেট আস কনসিডার এটা একটা মাস। হেটার্সরা বলবে এটা মাস হয় নাই। এই মাস হচ্ছে আবার এখানে আছে ধরো, ঠিক আছে, এই মাসটা আছে আবার এখানে। তো এই যে বজ্রপাতের যে শব্দটা এখানে আসলো, এই সময়টা নিচ্ছে, এটা কিন্তু প্রতিদিনের অঙ্ক না যে এখানে আইসা আবার ব্যাক দিচ্ছে, ওইখান থেকে শব্দ উৎপন্ন হয়ে এখানে আসছে। এই সময়টা, তাই না, এই সময়টা লাগছে হচ্ছে 0.15 সেকেন্ড। আর এই দিনের তাপমাত্রা তুমি জানো 20 ডিগ্রি সেলসিয়াস। এই দিনের তাপমাত্রা তুমি অলরেডি জানো কি 20 ডিগ্রি সেলসিয়াস। আমি কিন্তু অলরেডি এই দূরত্ব বের করে ফেলতে পারবো। কিভাবে? কারণ 20 ডিগ্রি সেলসিয়াস আমি মাত্র কি বেগ বের করছি না, শব্দের বেগ বের করছি না, 343.95 ইউজ করবো এটা। তুমি শব্দের বেগ জানো, কত সময় ধরে আসছে সেটা জানো, তাই অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবে না? তাহলে দেখো শব্দের উৎপত্তি স্থল থেকে মানুষের মধ্যবর্তী দূরত্বটা বের হয়ে যাবে। তারপর আবার উৎপত্তি স্থল থেকে মাসেরটা পরে ডিসকাস করতেছি, আগে একটা বের করি, তাই না, আগে একটা নিয়ে ডিল করি। যে কি লিখবো, যে ধরি উৎপত্তি স্থল থেকে মানুষের দূরত্ব d1, ঠিক আছে, এই দূরত্বটা হচ্ছে d1। তো উৎপত্তি স্থল থেকে মানুষের কাছে শব্দ আসতে সময় এইটা হচ্ছে t1 বলা আছে যে 0.5 সেকেন্ড লাগছে উৎপত্তির সাথে সাথে, মানে শব্দ আমরা 0.5 সেকেন্ড পরে শুনতে পেয়েছি, তাই না, তার মানে শব্দ এতক্ষণ ধরে আসছে। আচ্ছা, উৎপত্তি স্থলের এত সেকেন্ড পরে শব্দ আসছে। আর ওই দিনের তাপমাত্রা বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমরা গ নাম্বারে বের করছি যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই তাপমাত্রায় শব্দের বেগ v1, এটাকে ধরবো হচ্ছে আমরা v1, কারণ এরপর তো পানির ঘটনা, পানিতেও অন্য বেগ, বাট বায়ুতে বেগ কি v1, সেটা হচ্ছে 343.95 মিটার পার সেকেন্ড। কত? 343.95 মিটার পার সেকেন্ড। তার মানে এটা তার প্রতিদিনের অঙ্ক না, এটা নরমাল কনসেপ্ট। আমরা যে কি লিখবো, আমরা দেখবো হচ্ছে শব্দটা সমবেগে যায়, সমবেগের ফর্মুলা কি s = vt, এখানে s এর জায়গায় d1, d1 = কি হবে v1 * t1, তাই না, d1 = কি v1 * t1, আমার তো থাকবে d1 এ। তো v1 এর ভ্যালু কত? 343.95 ইনটু t1 কত বলো তো? 0.5। এটা গুণ করে দাও, গুণ করে দিলেই তোমাদের অর্ধেক অ্যান্সার তো শেষ হবে। 343.95 ইনটু 0.5, 171.975। তার মানে উৎপত্তি স্থল থেকে মানুষের দূরত্বটা হচ্ছে 171.975 মিটার। এখন দেখো শব্দ যেটা এই উৎপত্তি স্থল থেকে আসতেছিল, তাই না, এই যে আসছে মানুষের কানে পৌঁছাইছে। দেন প্রশ্নে কি বলছে? প্রশ্ন বলছে কি, এই যে শব্দ শুনতে পাইছে 0.5 সেকেন্ড পরে, যে দাঁড়ি, তার ঠিক বা এর ঠিক 4 সেকেন্ড পর পানির তলদেশে অবস্থিত একটা মাছ শব্দটা শুনতে পাইছে, তারও ঠিক 4 সেকেন্ড পর। কেন তারও ঠিক 4 সেকেন্ড পর? কেন? কারণ দেখো শব্দ আসছে 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 আসছে, ও শুনছে। এখন শব্দ ট্রাভেল করতেছে কোথায়? পানিতে। শব্দ কোথায় ট্রাভেল করতেছে? শব্দ ট্রাভেল করতেছে হচ্ছে পানিতে। আর এই যে এখান থেকে আসছে টাইম কত লাগছে? প্রশ্নে বলছে ও শোনার 4 সেকেন্ড পর। হ্যাঁ, শব্দ তো আগে আসছে, ও শুনছে, দেন শব্দ পানিতে আসছে। আর দেখো এই তাহলে এইখান থেকে এখানে আসতে টাইম কতটুকু লাগছে? এখানে আসতে টাইম লাগছে তাহলে 4 সেকেন্ড। এটাকে তাহলে আমরা ধরবো t1। তার মানে এইখান থেকে দেখো ওই মানুষ থেকে মাছ পর্যন্ত শব্দ আসতে টাইম লাগছে 4 সেকেন্ড। আবার দেখো তুমি পানিতে শব্দের বেগ তোমাকে সুন্দর মতন দেওয়া আছে, এটাকে লিখবো v2। পানির বেগটি তোমাকে দেখো কোথায় কোথায়, এই যে পানিতে শব্দের বেগ 1460। এখানে আমরা বললাম না ভাইয়া এখানে তো পানির বেগ 0 ডিগ্রি না কত ডিগ্রি বলে নাই, চলেন আমরা আবার তাহলে 20 ডিগ্রির জন্য পানির বেগ বের করি। না, এই কাজ করার দরকার নাই, কারণ প্রশ্নে বলা কি গড় তাপমাত্রা 20, পানিতে শব্দের বেগ এই যে এটা ডিক্লেয়ার করা, তাহলে পানিতে এটা ইউজ করব। আর এরপর 0 ডিগ্রি তাপমাত্রায় বাতাসেরটা নিয়ে বলছিল, বাতাসের শব্দের বেগ 332, এই কারণে 20 ডিগ্রিতে আবার বায়ুর বেগটা বের করছি, বায়ুতে বা বাতাসের বেগটা বের করছি। পানি নিয়ে এত ঝামেলা নেই, ঠিক আছে। তো পানি যেটা দেওয়া সেটাই। তো পানিটা ভুলে যাই কেন, কত? 1460।
তাহলে এই দেখো এটা তোমাকে ধরো 1460 মিটার পার সেকেন্ড। এইখান থেকে এখানে শব্দ আসছে 4 সেকেন্ড ধরে, কত বেগে আসছে? 1460 মিটার পার সেকেন্ডে আসছে। তাহলে তুমি কি এই দূরত্বটুকু বের করে ফেলতে পারবা না? d2 এইখান থেকে এই দূরত্ব, বিষয়টা এই দূরত্ব জানলেই আমার লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে শব্দের উৎপত্তি থেকে মাসের দূরত্ব। কি লাগবে? শব্দের উৎপত্তি থেকে মাসের দূরত্ব। তুমি এতটুকু বের করো, d2 d1 তো বের করছোই, যোগ করবা, শেষ। বুঝে গেছে? আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো, তাই না? আই হোপ জিনিসটা বুঝতে পারছো। তো চলো বুঝলে আমরা অঙ্কগুলা করি। কি করবো বলো তো? এখন আমরা দেখবো হচ্ছে উৎপত্তি স্থল থেকে মাসের দূরত্ব, না এটা না, আমরা এটা দেখবো জাস্ট হচ্ছে কি মানুষ থেকে। এখন কি আমরা মানুষ থেকে এখানে আসতে ওই যে তারও 4 সেকেন্ড পর, তাই উৎপত্তি না, ভুল উৎপত্তি লিখবো না, আমরা লিখবো মানুষ থেকে মাসের দূরত্ব d2। মানুষ থেকে মাসের দূরত্ব হচ্ছে d2। এটাকে আমরা ধরতেছি d2, আর মানুষের শোনারও 4 সেকেন্ড পরে মাছ শুনতে পাইছে, তাই না? তাই মানুষ থেকে মাছের শব্দ শোনার সময়, এখানে এটাকে তাহলে আমরা লিখব t2, এটা হচ্ছে তারও 4 সেকেন্ড পর, তারও 4 সেকেন্ড পর। ওকে। আর হচ্ছে আমরা কি জানি, মাছ কই থাকে? পানিতে। পানিতে শব্দের বেগ, এখন কে বলো না বাতাসে উঠতেছিল মাছ, এই হচ্ছে v2, 1460 মিটার পার সেকেন্ড। আবার এটা বলো না যে ভাই আপনি অনেক লেম জোকস মারেন যে হাসি আসে না। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা জানি হচ্ছে s = vt, তাই না? d2 টা বের হয়ে যাবে, এটা হচ্ছে 1460, এটা কত? 4, এটা দিয়ে গুণ হলে এত মিটার। তো দেখো কত আসে। তাহলে মানুষ থেকে মাছ আসছে আবার 5840 মিটার। বাট আমার তো চাইছে উৎপত্তি স্থল থেকে, তাই না? তাহলে উৎপত্তি স্থল থেকে মাছের দূরত্ব কি হবে? d1 যোগ হবে আবার। তাহলে আমরা লিখি যে উৎপত্তি স্থল থেকে মাছের দূরত্ব, ঠিক আছে? ধরো এটা d1 প্লাস d2, তো d1 এর মান পাইছো না? দেখো এটা কিন্তু আমি লিখে দিই, আর করবো না অঙ্ক, একটুকু অর্ধেক অ্যান্সার। যে উৎপত্তি স্থল থেকে মানুষের দূরত্ব 171.975 মিটার এবং উৎপত্তি স্থল থেকে মাছের দূরত্ব, এটা যোগ করে দিবা, এই হচ্ছে অ্যান্সার। টোটাল অ্যান্সারটা আমি বলে দিলাম। আই হোপ তোমরা ওই অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, তো গাণিতিক সমস্যা হচ্ছে 17। এইটা অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। এই অঙ্কটা আমাদের টাইমে যখন আমরা ম্যাথগুলো শিখতাম, আমরা তখন বলতাম নলের অঙ্ক। কি বলতাম? নলের অঙ্ক, শব্দের নলের ক্ষেত্র অঙ্ক। ঠিক আছে? তো দেখো এই ম্যাথ, এই টাইপের ম্যাথ আমরা কিভাবে করব? প্রশ্নটা আগে পড়ি যে একটি হাতুড়ি দিয়ে এত লম্বা একটা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করা হইলো। ঠিক আছে? একটা পাইপ আর ভেতরে ফাঁপা। ফাঁপা মানে বুঝো নিরেট না। নিরেট মানে কি, কিছু থাকে না যে একদম দেখো এখানেও এরকম, এই জিনিসটা হচ্ছে নিরেট মানে ভরা, আর মাঝখানে যদি ফাঁপা হয় এটাকে মানে বাতাস গেছে, এটা হচ্ছে ফাঁপা, আর এটাকে আমরা বলি নিরেট। তো এখানে বলতেছে কি ফাঁপা, তো ফাঁপা বলতে কি মাঝখানে পাইপের ভেতর দিয়ে খালি বাতাস টাতাসই আছে, অন্য কিছু নাই। তো এটা হচ্ছে 40 মিটার লম্বা। এর এক প্রান্তে আঘাত করলাম, ধরো এখানে আমি টোক্কা দিলাম। আঘাত করলে এই যে এখানে একটা কাহিনী হবে, কি হবে জানো? আঘাত করলে, আমি আগে থিওরিটুকু বলে দিই হালকা। এটার কি হবে, এখানে যখন আঘাত করলাম, তুমি যদি এখানে কান পেতে থাকো, হ্যাঁ, অপর প্রান্তে যে শব্দ শুনতে পারবা, তুমি দেখবা কি দুইটা আওয়াজ পাবা। এখন কথা হচ্ছে এখানে তো প্রতিধ্বনির বিষয় না, তুমি আওয়াজ করলা এখানে, ঠিক আছে, টোক্কা দিলা, এখানে কি দিলা? টোক্কা দিলা। টোক্কা দিয়ে তুমি এখানে কি করলা? আওয়াজ করলা। তো আওয়াজ করে তুমি এখানে যদি কান দিয়ে রাখো, তুমি না দুইটা আওয়াজ শুনতে পারবা। কয়টা আওয়াজ শুনতে পারবা? দুইটা। কিভাবে? এটা যেহেতু নিরেট, মাঝখানে কি আছে? বাতাস না? মাঝখানে কি আছে দেখো তো, এখানে বাতাস বা বায়ু। তোমার যে শব্দ তরঙ্গ, সেই শব্দ তরঙ্গ বায়ু দিয়ে যাবে। আবার এই যে এইটা যেই পদার্থ দিয়ে তৈরি, ধরো কঠিন,
এই কঠিন পদার্থ দিয়েও আমাদের শব্দ তরঙ্গটা যাবে। কয়টা মাধ্যম? শব্দের কাছে যাওয়ার জন্য দুইটা মাধ্যম। শব্দের এই এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য কয়টা মাধ্যম? দুইটা। একটা হচ্ছে এই কঠিন পদার্থটা, ও যেটা দিয়ে তৈরি হোক কঠিন পদার্থ তো, আর ভেতরের বায়ু দিয়ে। এখন কি হয়, আমরা জানি বায়ু থেকে কঠিন পদার্থের শব্দের বেগটা বেশি হয়, অনেক বেশি না? চার্ট দেখছি আমরা। এই কারণে আমরা এই পাইপ দিয়ে যে শব্দটা আসবে সেটাকে আগে শুনতে পাই, আর বায়ু দিয়ে দিয়ে যে শব্দটা আসবে সেটাকে আমরা একটু পরে শুনতে পাই। ধরো একটা শুনলাম হচ্ছে 1 সেকেন্ড পর, আর একটা শুনলাম হচ্ছে 1 ধরো 2-3 সেকেন্ড পর। এটা ডিপেন্ড করবে কোন মাধ্যম, কঠিন মাধ্যম, এগুলোর উপর ডিপেন্ড করবে। বাট তুমি দুইটা শব্দ শুনতে পারবা। বাট এখানে আবার শব্দ শুনতে পারবা, এটা কিন্তু আবার প্রতিধ্বনি কনসেপ্ট না। এখানে কিন্তু এমন না যে শব্দ এখানে যে মানে বাধা পেয়ে এদিকে আসতেছে, এমন না। ঠিক আছে, এখান থেকে এক প্রান্তে গেছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছে। দুইটা শব্দ কেন শুনতে পারবো বুঝতে পারছো? একটা হচ্ছে বায়ু মাধ্যম, আর একটা এই যে এটা নিজে কি কঠিন মাধ্যম। তো কঠিন মাধ্যম দিয়ে যাবে শব্দ, বায়ু মাধ্যম দিয়ে যাবে শব্দ। কঠিন মাধ্যমে বেগটা বেশি, তাই আগে আগে শুনবো একটা, আর একটু পরে আরেকটা শুনবো। তো এই কথাটাই বলছে যে 40 মিটার লম্বা একটা ফাঁপা পাইপের এক প্রান্তে যে হাতুড়ি দিয়ে আঘাত করব, আঘাত করলে 0.107 সেকেন্ড সময় ব্যবধানে দুইটা শব্দ শোনা যায় অপর প্রান্তে। তার মানে এখানে তোমাকে ব্যবধানটা দিয়ে দিচ্ছে। ধরো তুমি একটা শব্দ শুনছো, এরপর তুমি আরেকটা শব্দ শুনছো, একটা শব্দ শোনার 0.107 সেকেন্ড পরে তুমি আরেকটা শব্দ শুনছো, দুটা শব্দের ব্যবধান। তো একটা শব্দ ধরো এখান থেকে এখানে আসছে ধরো T1 সেকেন্ডে বায়ু মাধ্যমে, আর কঠিন মাধ্যমে আসছে T2 সেকেন্ডে। যেহেতু বায়ু মাধ্যমে বেগটা কম, তাই আসতে বেশি সময় লাগছে, T1 বড়। কঠিন মাধ্যমে বেগটা বেশি, তাহলে ফার্স্ট গেছে, টাইমটা কম লাগছে, মানে T2। তার মানে আমরা বুঝতে পারতেছি, ধরো বায়ু মাধ্যমে শব্দের বেগ যদি হয়, একটু এখানে লিখি বায়ুতে বেগ না, বায়ুতে যদি সময় লাগে হচ্ছে T1, আর কঠিনে সময় যদি হয় T2। যেহেতু বায়ুতে বেগ কম, তার মানে এখানে স্পিডটা কম, সময় বেশি লাগছে। কঠিনে স্পিডটা বেশি, তাই টাইমটা কম লাগছে। তার মানে তোমাকে প্রশ্নে T1 মাইনাস T2 এই ভ্যালুটা দেওয়া হচ্ছে 0.107। বুঝতে পারছো? এটা হচ্ছে উদ্দীপকের ডাটা। ওই সময় মানে যেই সময় কাহিনীটা হইলো, বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, 30 ডিগ্রি সেলসিয়াস। তো বায়ুর যে মাধ্যমটা আছে ওইটাতে আমরা বেগ যদি আমাদের লাগে, আমরা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে বেগ বের করবো, এটা আমরা শিখছি কিন্তু। আর তোমাকে যে 30 ডিগ্রি সেলসিয়াসে বেগ বের করার জন্য একটা রেফারেন্স দেওয়া আছে, 0 ডিগ্রিতে বেগ 330 দেওয়া। আমরা তাহলে 330 ইউজ করব। এখন এই যে পাইপটা যে কঠিন মাধ্যম আমি বলছি, বাট কেমন কঠিন, কোনটা দিয়ে তৈরি এটা কিন্তু বলা নাই, লোহা নাকি অন্য কিছু হ্যান। বাট এখানে বলে দিচ্ছে লোহাতে, তামাতে, অ্যালুমিনিয়াম, তিনটা পদার্থ দেওয়া, ধাতু দেওয়া, লোহা, তামা আর অ্যালুমিনিয়াম। এই তিনটা ধাতুতে তোমাকে বিভিন্ন রকম বেগের মান দেওয়া। এটা উদ্দীপক। এটা দেখো দুই জায়গায় আসছে, এসবি মানে সিলেট বোর্ড, জেবি মানে যশোর বোর্ড। ক নাম্বার প্রশ্ন দেখো, কম্পাঙ্ক কাকে বলে? প্রত্যেক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হবে তাকে আমরা কি বলি? কম্পাঙ্ক। শেষ, 1 নাম্বার। খ, বস্তুর কম্পনের ফলেই শব্দ উৎপন্ন হয়, ব্যাখ্যা করো। শব্দ উৎপন্ন হওয়ার জন্য শব্দ আছে না, উৎসের কি হইতে হয়? কম্পন হইতে হয়। কারণ এই উৎসের কম্পনটা কি হয়, এটা কি বলছে বলো তো? শব্দ না? শব্দ তো কি তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ। উৎসের কম্পনের কারণে মাধ্যমের কণাগুলো কম্পিত হয়। অনুদৈর্ঘ্যতে কি হয়? সংকোচন প্রসারণের মাধ্যমে ও সংকুচিত হয়ে প্রসারণ হয়। প্রসারণ হতে যে পাশেরটাকে সংকোচন করে ফেলে, আবার প্রসারণ হয়, পাশেরটা সংকোচন হয়। এই যে কম্পনটা, উৎসের কম্পনটা না হলে তো এই ঘটনাগুলো ঘটবে না। তার মানে আমাদের শব্দ তরঙ্গ সৃষ্টির জন্য অবশ্যই উৎসের কম্পন প্রয়োজন হয়। এটাও কিন্তু তোমাদের ব্যাখ্যা করে বুঝেছি, ওইটাই লিখবা খ নাম্বারে, 2 মার্ক। আচ্ছা, আমাদের এখন দেখবো হচ্ছে গ ঘতে, এটা আমরা ফোকাস করবো এটাতে, গ আর ঘতে। বায়ুতে উক্ত তাপমাত্রা বলতে দেখো ওই সময় তাপমাত্রা 30, তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস। প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। এটা বেসিক্যালি এই উদ্দীপকের সাথে যাই না। গ নাম্বার প্রশ্নটা আসলে উদ্দীপকের কোনো রিলেটেড কোনো ম্যাথ না, তোমাকে জাস্ট বলতে চাচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে হলে দূরত্ব কিভাবে বের করবা, ন্যূনতম দূরত্বটা বের করে দেখাও। এটা কিন্তু তোমাদের থিওরিটিক্যাল কোশ্চেন, আমি সলভ করছি এমনিতেই, তাও চলো সলভ করে দিই। ফার্স্টে হচ্ছে আমরা জানি প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সময়
বা ন্যূনতম দূরত্ব কিভাবে বের করি? যেহেতু ন্যূনতম দূরত্ব বের করতে বলছে, আমরা তো জানি প্রতিধ্বনি শুনতে হলে আমাদের ন্যূনতম সময় লাগবে হচ্ছে 0.1 সেকেন্ড। আর আমাদের জানতে হবে ওই টাইমে বায়ুর বেগ কত, বেগ ধর আমরা বের করলাম, তাহলে আমাদের প্রতিধ্বনির কনসেপ্ট কি? 2d = vt, কারণ শব্দ এখান থেকে যাবে আবার আসবে। এই হচ্ছে প্রতিধ্বনির সূত্রটা। তো তুমি যদি শব্দের বেগ জানো আর বলছে ন্যূনতম দূরত্ব কত, তাই ন্যূনতম সময়টা ইউজ করব, দেন 2 দিয়ে ভাগ দিয়ে দিলে আমরা d এর মানটা পেয়ে যাব, তাই না? ন্যূনতম দূরত্বটা পেয়ে যাব। তো এই সূত্র দিয়ে আমরা যদি অঙ্ক করতে চাই, বাট আমাকে ভি তো আগে জানতে হবে। আমাকে বলছে না উক্ত তাপমাত্রা বা 30 ডিগ্রি সেলসিয়াস আগে আমরা শব্দের বেগটা বের করে নেব। তো চলো আমরা বের করি। যে এখানে দেখো ফার্স্টে দেওয়া T1 একটা রেফারেন্স দেওয়া, 0 ডিগ্রিতে বেগ কত, তো T1 হচ্ছে 0 ধরবো, কেলভিনে লিখবো 273 কেলভিন। বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে আমাকে বলছে কি 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিনে নিয়ে যাব 30 ডিগ্রি প্লাস 273, তো 30 যোগ হলে কত হয়? 303 কেলভিন। 303 কেলভিন। এখন কথা হচ্ছে এখানে বেগ কত, আমরা কি জানি v2 বাই v1 ইকুয়ালস টু √T2/T1। আমার তো লাগবে v2, তার মানে এটা হচ্ছে √T2/T1 ইনটু v1। তো ভ্যালু বসাই দিই, 303 ডিভাইডেড বাই 273 ইনটু 330। এটা কত আসে? এটা কত আসে, তাই না? ক্যালকুলেটর 303 ডিভাইডেড বাই 273 ইনটু 330, 347.66। ঠিক আছে, 347.66 মিটার পার সেকেন্ড। এখন আমরা জানি প্রতিধ্বনি শোনার জন্য আমাদের ন্যূনতম দূরত্ব বের করতে বলছে, তাই না? ন্যূনতম দূরত্ব নির্ণয় করো, ন্যূনতম দূরত্ব। এখন আমরা জানি কি প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় হচ্ছে আবার, যেটাকে আমরা দেখব টি, এটা হচ্ছে 0.1 সেকেন্ড। আমাদের মস্তিষ্কের ব্যাপার এটা, তাই না? মস্তিষ্ক হচ্ছে এই থেকে কম সময়ে কোনো শব্দ আসলে আমরা তো শুনতে পারবো না, মস্তিষ্ক নিতে পারবে না। তো আমরা ন্যূনতম সময় জানি, আবার ওই সময় আমাদের শব্দের বেগ কত এটা জানি, তাই না? ওই তাপমাত্রা আমাদের শব্দের বেগ কত সেটা আমরা জানি, হচ্ছে বেগ 347.66। এখন ন্যূনতম দূরত্ব কিসের জন্য? প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব, প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব, এইটা ইকুয়ালস টু 1। তো প্রতিধ্বনি শোনার জন্য কি হয়? শব্দ যাবে আসবে, তার মানে 2d ইকুয়ালস টু কি হবে? v ইনটু t। তাহলে এই ক্ষেত্রে আমাদের d ইকুয়ালস টু কি আসবে? v ইনটু t ডিভাইডেড বাই 2। এখানে যেহেতু t এর মান, আমি আবার বলি, t এর মান যেহেতু 0.1 বসাচ্ছি, এটা তো ন্যূনতম সময়, এজন্য ন্যূনতম দূরত্বের ব্যাপার চলে আসছে, তাই না? ন্যূনতম দূরত্ব আমরা পেয়ে যাচ্ছি 347.66 ইনটু t মান হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 2। দেখছো আমি কি কারণে বলছিলাম এটা উদ্দীপকের কোনো ম্যাথই না, উদ্দীপকের সাথে যায় না। তো এটাই আমি বলতে পারতাম, বের করো 50 ডিগ্রিতে মিনিমাম ডিসটেন্স বের করো প্রতিধ্বনি শোনার জন্য, উদ্দীপকে কোনো ডাটাই তো লাগলো না। হ্যাঁ লাগছে খালি যে 330 ইউজ করছি প্রশ্ন দেওয়া, না 332 ইউজ করতাম তো আমি। আচ্ছা 0.1 ডিভাইডেড বাই 2 17.38। ঠিক আছে, এই হচ্ছে 17.383 মিটার। এত দূরত্বে থাকলে আমরা প্রতিধ্বনি শুনতে পারবো, এর থেকে কম দূরত্বে থাকলে প্রতিধ্বনি শুনতে পারবো না। কোন তাপমাত্রায়? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওকে, আমরা দেখি ঘ নাম্বার, উদ্দীপকের পাইপটি কিসের তৈরি ব্যাখ্যা করো। মিলে এটার জন্য এই যে নলের অঙ্কটা এই টাইপের। হ্যাঁ, এখানে এখন আমি যে ক্যালকুলেশন ইউজ করবো সেই ক্যালকুলেশন দিয়ে কিন্তু নলের ম্যাথগুলো সলভ হয়, বুঝতে পারছো? উদ্দীপকের পাইপটি কিসের তৈরি, গাণিতিক বিশ্লেষণে ব্যাখ্যা করো। আমাদের কি কনসেপ্ট কি? আমরা হচ্ছে পাইপের এক প্রান্তে আওয়াজ করছি, পাইপটা নিরেট না ফাঁপা, তার মানে পাইপের ভেতর বায়ু আছে, আবার পাইপটা কঠিন,
কিন্তু কোন পদার্থ সেটা আমরা জানি না। এখন এই শব্দটা 40 মিটার লম্বা পাইপ বেয়ে 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 গেছে বায়ুর মাধ্যমে, কঠিন মাধ্যমেও। বাট আমরা জানি যে কঠিন মাধ্যমে বেগটা বেশি হয়, সরি কম হয়। কঠিন মাধ্যমে বেগটা বেশি হয়, সরি কনফিউজ করলাম। কঠিন মাধ্যমে বেগটা বেশি হয়, টাইমটা কম লাগে। তো কঠিন মাধ্যমে আমরা শব্দটা তাড়াতাড়ি শুনবো, বাট বায়ুর মাধ্যমে বেগটা কম, তাই সময় বেশি লাগছে। তাই একটু পর আবার আমরা আরেকটা শব্দ শুনতে পারবো। আমাদেরকে ডিফারেন্সটা দেওয়া, যে কত সময় পর পর আমরা শব্দ শুনলাম, আমাদেরকে ডিফারেন্সটা দেওয়া। তার মানে আমরা লিখতে পারি T1 - T2। T1 কেন? বায়ুটা আগে আসছে, কারণ বায়ুর সময় বেশি লাগছে, স্পিড কম দেখে। ঠিক আছে, এইটুকু তোমাকে ডাটা দেওয়া। এখন বলতেছে পাইপটা কিসের তৈরি। তো চলো আমরা দেখি এই ম্যাথগুলার, পাইপের ম্যাথের অ্যাপ্রোচ কিভাবে করতে হয়। ঠিক আছে, কিছু না, ঘ। এখন দেখো আমাদেরকে দেওয়া আছে পাইপের দৈর্ঘ্য দেওয়া আছে না, দেখো তো 40 সেন্টিমিটার, তার মানে 0.4 মিটার, তাই না? 100 দিয়ে ভাগ করলাম। এখন আমরা টিটা বের করার, মানে পাইপের ভেতর কি বায়ু মাধ্যমও আছে, আবার কঠিন মাধ্যমটাও আছে। তো এখন আমরা হচ্ছে পাইপের যে বায়ু মাধ্যম, তাই না, পাইপের বায়ু মাধ্যমের বেগ, আমরা এই বায়ুটা নিয়ে আগে আলোচনা করি। বায়ু মাধ্যমের বেগ, এই বেগটা আমরা মাত্র বের করছি, v1 লিখি। এটা পাইপ ছিল কত তাপমাত্রায়? পাইপ ছিল হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমাদের গ নাম্বার অঙ্কে আমাদের হেল্প লাগছিল 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগটা কত, 347.66, 347.66 মিটার পার সেকেন্ড। তো বায়ু মাধ্যমে দেখো আমাদের শব্দটা কতটুকু রাস্তা অতিক্রম করতেছে, 0.4। বায়ু হোক কঠিন হোক, আমাদের শব্দ এখান থেকে এখানে গেছে, অতিক্রান্ত দূরত্বটা চেঞ্জ হয় নাই, 0.4ই পাইপের দৈর্ঘ্য। কত বেগে গেছে? 347। তাহলে দেখো তো বায়ু মাধ্যমে শব্দ শোনার সময়, হ্যাঁ, তো বায়ু দিয়ে যে শব্দটুকু গেছে সেই শব্দটুকু শোনার সময় কত, এটাকে আমরা লিখবো T1। তো T1 তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো না, বলতো T1 = কত? আমরা তাহলে কি লিখতে পারি, দেখো তো L = কি লিখবো, V1 T1। অতিক্রান্ত দূরত্ব কি, বেগ ইনটু সময়। এখান থেকে আমরা এখন T1টা পেয়ে যাবো। T1 বা ওইখানে বের করে ফেলি, তাই না? ওইখানে কোয়েশ্চেন মার্ক না দিয়ে এখানে বের করে ফেলি, যে এটা তাহলে হবে L/V1। বুঝে গেছে যে L = কি, VT লিখতে, তো T1 = L/V1। ওকে, L এর মান তুমি জানো 0.4, V1 এর মান কত বলো, 347.66, এটা তুমি জানো। এটা কত আসে বলো, 0.4 / 347.66। তো এটা আসতেছে আমাদের 1.15 × 10⁻³ সেকেন্ড। এত সেকেন্ড পর আমাদের শব্দ আসার কথা বায়ু মাধ্যমে। সেম জিনিসটা দেখো আমরা কঠিন মাধ্যমে আমাদের কঠিন মাধ্যমে শব্দের অতিক্রান্ত দূরত্ব তো এখনো এল ইউজ করব। তো কঠিন মাধ্যমে আমাদের বেগ কত, এই যে বেগ v2, এটা কি তুমি জানো বলো তো? এই বেগটা কি তোমাকে, পাইপটা কি বলছে কিসের তৈরি? এখানে কিছু ডাটা দেওয়া, লোহাতে বেগ কত এত, তামাতে বেগ কত এত, অ্যালুমিনিয়ামের বেগ কত এত। পাইপটা কিসের তৈরি ওইটা তো বলে নাই প্রশ্নে। যদি বলতো তামার তৈরি, তাহলে তামার বেগ ইউজ করতাম। এখানে বলে নাই, তাহলে কনফিউজ তো আমি, তাই না? কনফিউজ যেহেতু, তাই কনফিউশনের মতনে রাখবো। তাহলে এখানে v2 = এটাই, v2 আপাতত এটা ধরতে হবে, আর কিছু করার নাই। আর অতিক্রান্ত দূরত্ব তো একই, পাইপ যতটুকু, তাই না? তো এখন তাহলে আমরা এটা লিখতে পারি যে কঠিন মাধ্যমে শব্দ শোনার সময়, কঠিন মাধ্যমে শব্দ যে শোনার সময় এটা কত হওয়া উচিত, এটা আমরা লিখলাম হচ্ছে T2, তাই না? তো T2 কি আসবে, তাহলে L/V2। অতিক্রান্ত দূরত্ব তো এখনো L, তাই না, /V2। কথা হচ্ছে L এর মান তো জানি যে 0.4, সমস্যা নাই। V2 এর মান তো জানি না, V2 এর মানটা তো আবার জানি না। বাট দেখো তোমাকে প্রশ্নেতে অনেক ইম্পর্টেন্ট একটা ডাটা দেওয়া। কি দেওয়া তোমাকে, এই যে এটা দেওয়া না,
কত সেকেন্ড পর, মানে কত সময় পর পর তুমি আওয়াজ দুইটা শুনলা। তার মানে দেখো এই যে সময়ের ব্যবধান দেওয়া, তো সময়ের ব্যবধান দেওয়া, তো যেহেতু সময়ের ব্যবধান দেওয়া, আর আমি কি করলাম বলো তো, স্পেসিফিক ভাবে টি ওয়ান এক্স্যাক্টলি বের করছি, টি2 তার মধ্যে একটা চলক আসছে, মানে যার মান আমি জানি না। তো আমি এখন কি করব, টি1 মাইনাস টি2 করব। ভুলে কেউ আবার আবেগে এটা করো না, এটাও হইতে পারে, ডিপেন্ড করে। তুমি হইতে পারে যে বায়ুটাকে টি2 ধরছো, ইয়াটাকে টি1 ধরছো, তখন টি2 মাইনাস টি1 হবে। ঠান্ডা মাথায় আগে চিন্তা করবা কোনটা থেকে কোনটা বিয়োগ হবে, কোনটা থেকে কোনটা বিয়োগ হবে, ঠিক আছে। তো এখন আমরা লিখবো প্রশ্ন মতে আমাদের কি হবে দেখো তো। আমরা এটা বের করে রাখছি যে টি1 বড়, টি2 ছোট, বায়ুতে বেশি সময় লাগবে, স্পিড কম, কঠিনে কম সময় লাগবে, স্পিড বেশি। তো বেশি থেকে যে কমে পার্থক্যটা, সেটা হচ্ছে প্রশ্নে দেওয়া কত বলতো, প্রশ্নে দেওয়া হচ্ছে কত, 0.107 সেকেন্ড। টি1 এর মান তুমি এক্স্যাক্টলি জানো, 1.15 into 10 to the power minus 3 মাইনাস টি2 এর মানটা তুমি কিন্তু আবার এভাবে লিখছো 0.4 ডিভাইডেড বাই v2, এই হচ্ছে 0.107। তো যেটার মান তুমি বের করতে চাচ্ছ মানে v2, এটাকে এক পাশে নিয়ে যাও, এটা এক পাশে গেলে প্লাস হয়ে যাবে না, আর ওইটা এক পাশে এসে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 1.15 into 10 to the power minus 3, এটা পাশে আসলে বিয়োগ হবে মাইনাস 0.107, এ হচ্ছে 0.4 ডিভাইডেড বাই v2, তাই না। ব্র্যাকেট দিয়ে করলে তোমাদের জন্য আরেকটু বুঝতে সুবিধা। আমার তো v2 লাগবে, তাই v2 আমি এখানে নিয়ে আসি, এখানে ভাগ আকারে আছে ডানে, এ পাশে আসলে উপরে চলে আসবে, তাই না। v2 তাহলে 0.4 ডিভাইডেড বাই এই যে এইটা 1.15 into 10 to the power minus 3 minus 0.107। তাহলে দেখো এটাই আমাদের পাইপ যে মাধ্যম, মানে যেই কঠিন পদার্থ দিয়ে তৈরি, ওই কঠিন মাধ্যমে আমাদের শব্দের বেগ বের হয়ে যাচ্ছে। তো এটা যদি বসাই ক্যালকুলেটর ডাইরেক্ট। আচ্ছা, তো আমি তো একটা আকাম করছি, এখন ক্যালকুলেট করে দেখি যে মাইনাস, অনেকক্ষণ ধরে হিসাব করলাম কিভাবে মাইনাস কেন আসবে, কনসেপ্ট তো ভুল নাই। অনেকক্ষণ ধরে ঘাটতে ঘাটতে অবশেষে বের করছি কি, আমি তো একটা জায়গায় ভুল করছি, অনেক মারাত্মক লেভেলের। কি ভুল? থিওরির টপিকে ভুল না, ডাটা ভুল করছি। আমাদের তো বলছিল এটা 40 মিটার লম্বা, এখানে বোঝানোটা আমি লিখছি 40 মিটার, মিটার ইংলিশ বলে হচ্ছে মিটার, বাট অঙ্কের টাইমে তো আমি এই জায়গায় ফুলের সেন্টিমিটার নিয়ে ফেলছি, বুঝতে পারছো? তো এটা 40 সেন্টিমিটার না, 40 মিটার, তো এসে এককেই আছে, ঠিক আছে, সরি ফর দ্যাট। তো এই জায়গাতে আমাদের চেঞ্জ আসবে, তাহলে এই যে এল এর মানটা কি হবে, এটা তাহলে চেঞ্জ হবে, তাই না। তো আমাদের বায়ু মাধ্যমে গেল, তো এল বাই v1, এল এর মান 40 আর v1 এর মান হচ্ছে 347.66। এটা কত আসলো, তো 40 ডিভাইডেড বাই 347.66, তো এটা আসবে হচ্ছে আমাদের 0.11505 সেকেন্ড। তো কঠিন মাধ্যমে আমাদের শব্দ গেছে হচ্ছে এল বাই v2, ওইখানে বেগ হচ্ছে v2, তাহলে এখানে এল এর মানটা 0.4 না, এটা হবে হচ্ছে 40, ঠিক আছে, এটা কি হবে 40। তাহলে এই যে এখানে যে চেঞ্জটা আসবে, তাহলে এখান থেকে হিসাবটা করে দিই, সরি ফর দ্যাট। হ্যাঁ, চাইলে আমি এডিট করে আবার করতে পারতাম, বাট আমার একটু টায়ার্ড লাগতেছে, আমি এই জন্য আর পুরোটা এডিট করে নাই, মুছি নাই, খালি কারেকশন করে দিচ্ছি। হ্যাঁ, এটা কারেকশনটা করে দিলাম। তাহলে হচ্ছে টি1 মাইনাস টি2, তাহলে টি1 এর মান আসতেছে 0.11505 মাইনাস টি2 এর মানটা আসবে হচ্ছে আমাদের 40 বাই v2, 40 বাই v2 ইকুয়ালস টু হচ্ছে 0.107। তো যেহেতু v2 বের করতে চাচ্ছি, তো 0.11505 ওইটা এখানে এসে বিয়োগ হোক 0.107, আর এই হচ্ছে 40 বাই v2। তো আমাদের v2 টাইপ আসে আসুক, এই হলো 40 ডিভাইডেড বাই 0.11505 মাইনাস 0.107। এখন v2টা বের করে ফেলো, v2টা বের করে ফেলো, 40 ডিভাইডেড বাই 0.11505 মাইনাস 0.107, এটা হচ্ছে
68.94 মিটার পার সেকেন্ড। বুঝে গেছে? আমাদের মেন প্রশ্ন হচ্ছে পাইপটা কিসের তৈরি। আমরা পাইপের যেটা দিয়ে তৈরি, আমরা সেই যেটা দিয়ে তৈরি ওই মাধ্যমে বেগ বের করলাম। এখন দেখি তো আমাদের কোন বেগের সাথে এটা অ্যাডজাস্ট হয়। একটা হচ্ছে 5130, 3970, 6420। আমাদের আসছে কত? আমাদের আসছে হচ্ছে 4968। এটা আমরা মোটামুটি 5000-এর কাছাকাছি লিখতে পারি। কি করতে পারি? 5000-এর কাছাকাছি লিখতে পারি। লিখে আমরা তাহলে এটাকে লোহা বলতে পারি, কারণ বাকিগুলো তো অনেক বেশি দূরে, তাই না? এটা আমরা তাহলে 5000-এর কাছাকাছি লিখে আমরা এটাকে লিখতে পারি, এটা হচ্ছে লোহা মাধ্যমের বেগ, মানে প্রায় কাছাকাছি, তাই না? ঠিক আছে, তাহলে আমাদের ওই পাইপটা কিসের তৈরি? লোহার তৈরি। বোর্ড কোশ্চেন তো একদম এক্স্যাক্টলি মিলে নাই, বাট আমরা মোটামুটি এটা লোহা বলতে পারি। তাহলে পাইপটা কিসের তৈরি? লোহার তৈরি। তোমরা কি অঙ্কটা ধরতে পারছো? তোমাদের পাইপের দৈর্ঘ্য দেওয়া থাকবে, দেন হচ্ছে কত সময় ব্যবধান সেটা দেওয়া থাকবে। তো সবসময় এই T1 - T2 দিয়ে অঙ্ক কিন্তু হবে। কোনটা আগে কোনটা পরে হবে সেটা দেখে নিবা। যেই মাধ্যমে বেগটা কম সেখানে সময়টা বেশি সময় ধরে লাগবে, যেখানে বেগটা বেশি সেখানে কম সময় লাগবে। দেন হচ্ছে যে পার্থক্য, আর এই টাইমটা কিভাবে বের করবা? জাস্ট S = VT থেকে। তো S = VT থেকে কিন্তু আমরা বের করছি, তাই না? এখানে S এর জায়গায় খালি L, V আর T। T কি? L/V, তাই না? L/V। তো এখানে হচ্ছে T1 হবে L/V1, এখানে T2 হবে L/V2। এই ডিসটেন্সটার ভ্যালুই তোমাকে প্রশ্নে দেওয়া ছিল। দেন বসায় তুমি V বের করে বুঝতে পারলে এটা কোন মাধ্যমের তৈরি। আই হোপ তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আর আমার এখানে মিস্টেকের কারণে সেটার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। তো দেখা হবে নেক্সট ক্লাসে। আমাদের এখনো অনেক কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম বাকি আছে। আমরা নেক্সট ক্লাসে ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। সবাইকে আল্লাহ হাফেজ।